So officially, this is our last class before the midterm examination. আজকে ক্লাসটা একটু লং হবে, লাইক 1 hour 40 minutes, এরকমটা লং একটা ক্লাস হবে। প্রথম 1 hour আমরা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা বাকি আছে এটা স্টাডি করব। নেক্সট 1 hour হচ্ছে আমরা আমাদের যে ডিসকাশন গুলো আছে, লাইক আমরা যে টপিক গুলো স্টাডি করছি এগুলা নিয়ে মিটে আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে এগুলো নিয়ে আমরা আরেকবার একটু আলোচনা করে নেবো, যাতে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় যে আমরা কি কি আসলে লার্ন করলাম এখান থেকে, এরকম। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে প্রথমে সেটা হলো যে আমাদের মিড টার্মের সিলেবাসের যে অংশ যেটা ছিল এর মধ্যে দুটো ম্যাথ কিন্তু মেন্ডেটরি আছে, বারবারই বলছি। যেমন কালকে যখন আমরা সিটি নিয়েছি ওখানে কিন্তু অলরেডি আমি একটা ম্যাথস পোর্শন করিয়ে দিয়েছি, একটা ম্যাথস এর পোর্শন ছিল। এরকম মিড টার্মে দেখবেন যে কোশ্চেনে কিন্তু আমাদের এরকম ম্যাথস থাকবে এবং ম্যাথটা মেন্ডেটরি থাকবে। তো এই জন্য আমি কিন্তু বারবার বলছিলাম যে ম্যাথটা যাতে আমরা ভালোভাবে করি এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে ঠিক মতো করা শিখি। তো আজকে আমরা আমাদের রেফারেন্স বই, যেটা আমরা পার্কিনের ম্যাক্রো ইকোনমিক্স, যেটা আমাদের রেফারেন্স আমরা ফলো করছিলাম, এটা চ্যাপ্টার 7 থেকে পড়বো। এটা চ্যাপ্টার 7, এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, মানে এটা থেকে আসলে ইজি চ্যাপ্টার এই বইয়ে আর নাই, আমি এটাই বলতে চাচ্ছিলাম। অর্থাৎ আমার দেখা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার যেটা এই বইয়ের আছে রেফারেন্স, আমরা সেটা আসলে এখানে স্টাডি করব। এবং ইটস অ্যাবাউট, যেটাকে বলে যে ইটস অ্যাবাউট মানি। তো নাম শুনেই বুঝতে পারছেন এটা কতটা সহজ একটা চ্যাপ্টার। ইটস অ্যাবাউট মানি, এবং আমরা মানির অ্যাক্টিভিটি, মানি কিভাবে আসলে সার্কুলেট হয়, আমরা এই জিনিস, সরি, চ্যাপ্টার 8 যেটা নিয়ে পড়বো। এবং মানি কিভাবে সার্কুলেট হয়, এবং মানি টাইপস কিরকম, ডিপোজিটরি ইনস্টিটিউট গুলো কেমন, অর্থাৎ ব্যাংক কেমন হতে পারে, দেন হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড দিস ডিপোজিটরি ইনস্টিটিউটস কল কমার্শিয়াল ব্যাংক, সেগুলো আমাদের রিলেশনশিপটা দেখবো। তারপরে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা কেন মানি হোল্ড করবো, মানি টাইপস কি, এরকম অনেক ছোট ছোট প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে আমি পড়বো। এবার আসি, কালকে আমার বেশ কয়েকটা ক্লাসে, আমি যেহেতু সিটি নিচ্ছি আর বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেই বেসিসে বলছি। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যেটা এখন করছেন এটা খুব কমন প্র্যাকটিস। আমরা হয়তো একটা কোশ্চেন দিলাম আর তারা চ্যাট জিপিটিতে দেন, সেখান থেকে অ্যান্সারটা ফাইন্ড আউট করে আর তারা ওটা লিখে দেন। আহ লিখে দেন, সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু, আমি যেমন বলি, সব টিচার কিন্তু কোশ্চেন আপনার দেখা যায় যে অনলাইন কন্টেন্ট থেকে নেয় না বা বই থেকে নেয় না, অনেক সময় সেলফ মেড কোশ্চেন হয়। যেমন আমার ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে সেলফ মেড, অর্থাৎ এটা কিন্তু আমি কোনো রেফারেন্স থেকে ফলো করে মেক করি না। আমি ক্লাসে যখন পড়াচ্ছি সেখান থেকে আপনাদের যে ধরনের কোশ্চেন অ্যারাইজ হয় সেটার উপর বেস করে আমি কোশ্চেনটা বানাচ্ছি। এটার অ্যান্সার তো অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি জানবে না, সো ওখান থেকে যখন আপনি নিতে যাচ্ছেন দ্যাট উড বি এ রং অ্যান্সার। তো এই কারণে যেটা করবেন যে আমি দেখবেন যে আমি কিছু ক্ষেত্রে আমি বলে দিই যে অনলাইন কন্টেন্ট ফলো করবেন, কিছু ক্ষেত্রে বলি যে বইটা পড়বেন। আমি কিন্তু বই দেখায় পড়াই, এই জন্যই বলছি যে আমি রেফারেন্স কিনতে বলি, রেফারেন্সটা ধরে পড়াই। এই জায়গাগুলো আমরা একটু কেয়ারফুল থাকবো, এবং যেখান থেকে আমি পড়তে বলবো, লাইক আমি যখন বই থেকে পড়তে বলবো কাইন্ডলি বইটাই ফলো করবেন ভালোভাবে। যে আমি কিন্তু এমনি এমনি বলি না, বইটা ফলো করতে বলছে তার মানে বইটা থেকে পড়ার জন্যই ফলো করতে বলছে, যে যখন ইম্পর্টেন্ট কিছু পার্ট ডেফিনেটলি আছে। এটাই হচ্ছে কথা ছিল, এই জন্যই আমি বলছি যে বইটা ফলো করো। যেমন মানি চ্যাপ্টার এটা খুব বেশি হবে, দেখা যাবে যে আপনি চ্যাট জিপিটিকে মানি লিখলে সে মানি নিয়ে অনেক লং একটা স্টোরি আপনাকে লিখে দিবে, বাট আমি তো আসলে ওটা জানি না। আমি এক্স্যাক্টলি যেটা জানতে চেয়েছি আপনাকে তো সেটা লিখতে হবে। এই কারণে আমরা বইটা ফলো করবো, এটা এই জন্য রেকর্ডেড ভার্সনে আমি বললাম যাতে এটা চলে আসে। So first of all, we will get to know about what is money. মানি বলতে আমরা সাধারণত আমাদের চোখের সামনে একটা মানে একটা পেপার নোট ভেসে ওঠে, আর যেটাতে অনেক ডিজাইন করা থাকে, বিভিন্ন কান্ট্রি ওয়াইজ এটা ভ্যারি করে। দেন সেটাতে হচ্ছে গিয়ে সেই কান্ট্রির লোগো এবং সেই কান্ট্রির ন্যাশনাল সিম্বল গুলোকে রিপ্রেজেন্ট করে হচ্ছে গিয়ে অনেকগুলো ডিজাইন থাকে, এবং সেটা এক্সচেঞ্জ করা যায়। দেখা যায় সেটা এক্সচেঞ্জ করলে আমরা সেটার এক্সচেঞ্জে বিভিন্ন গুডস এন্ড সার্ভিস কনজিউম করতে পারি, সেটাকে আমরা মানি বলে থাকি। বাট ইউজুয়ালি মানি বলতে আমরা এটা বুঝবো না। মানি ইজ এ ম্যাটেরিয়ালিস্টিক থিং or it's a method of payment, but a materialistic thing will be considered as money when it will fulfill these three criteria. Number one is medium of exchange,
then unit of account, then store of value. These three criteria. So when a materialistic thing, একটা বস্তুগত জিনিস, it will serve these uh, three principle, that is or three function, that is medium of exchange, unit of account, and store of value, then it will be called money. Otherwise একটা materialistic থেকে we cannot call it as money. Like আপনার হাতে, আমরা আমরা অনেকেই হাতে এখন একটা মোবাইল ফোন ইউজ করে ক্লাস করছি বা ল্যাপটপ ইউজ করে ক্লাস করছি, so your laptop or your mobile phone is not served as money because দেখা যাবে যে এই যে তিনটা ফাংশন আছে, এই তিনটা ফাংশন সে ফুলফিল করে না। So now you may have a question, that is, what is medium of exchange and what is unit of account or what is store of account? So I'm going to explain that. So the first function of a money, এটা কিন্তু লিখে নিবেন। আমি বলতে বলতে আমি সব আজকে হয়তো লেকচার ভাবে বলবো না যে এটা ডেফিনেশন লেখা হবে, কিন্তু এটা বুঝে দেবে। So আমরা অলরেডি বুঝে গেলাম যে মানি কি, বুঝলাম যে when it fulfill three function like medium of exchange, unit of account, and store of value, that kind of materialistic thing is called money. ওকে, সো এবার ম্যাম এটাই আসি। থিওরিটা? হ্যাঁ, বুঝি নেই। মানে এখন যে বললেন এটাই কি হোয়াট ইজ মানির থিওরিটা? হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেশনটা এরকম যে এই তিনটা কন্ডিশন যখন ফুলফিল করছে তখন সেটাকে আমরা মানি বলে থাকছি। ঠিক আছে। আচ্ছা, এবার আসে হচ্ছে গিয়ে যে এই যে কন্ডিশন, যে ফাংশন গুলো বলছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট, এন্ড স্টোর অফ ভ্যালু, এটা ইটসেলফ এটা আপনাকে বুঝতে হবে। তো বইয়ে যেটা বলছে আমি এটা নিয়েই বলছি, দেন আমি আবার হচ্ছে গিয়ে আমার মতো করে যে অংশটা আছে সেটা বলবো। সো বলছে যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ মিনস অ্যাকচুয়ালি আমরা যখন হচ্ছে গিয়ে বলি যে এটা আমি এক্সচেঞ্জ করলে ইউ উইল গেট সাম গুডস এন্ড সার্ভিসেস, দ্যাট মিনস এমন একটা ক্যারেক্টারিস্টিক্স এটা এক্সচেঞ্জ করার মতো ক্ষমতা রাখে, এরকম একটা কথা আসলে এখানে বলছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ কি। সো মিডিয়াম অফ এক্সচেঞ্জ মিনস in these cases this object is generally exchanged with any goods and services, যে কোনো গুডস এন্ড সার্ভিসের সাথে আপনি চাইলে এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন। দিস ইজ কল মিডিয়াম অফ এক্সচেঞ্জ। লেটস সে আপনার হাতে যে ল্যাপটপটা আছে, আপনি এই ল্যাপটপটা ধরেন বা আপনার মোবাইল ফোনটা আছেন, এখন আপনার কাছে মনে হলো যে আপনি একটা এয়ার ট্রাভেল করবেন ঢাকা টু কক্সেস বাজার। এখন আপনি ল্যাপটপটা দিলে কিন্তু দেখা যাবে যে আপনাকে কিন্তু এয়ার টিকিট দিবে না এয়ারলাইন কোম্পানি। সো এটা কিন্তু মিডিয়াম অফ এক্সচেঞ্জ সার্ভিসটা দিল না, বাট আপনার কাছে লাইক 10K টাকা আছে, টাকা মানে বাংলাদেশি টাকা, ইটস এ পেপার নোট। তো এটা যখন আপনি দিচ্ছেন সে কিন্তু আপনাকে এটার ইনস্টেড অফ ইট আপনাকে আপনার হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিল, যে এয়ার টিকিটটা দিয়ে দিল, সার্ভিস কাইন্ড অফ। বাট আপনি এটা এক্সচেঞ্জ করতে পারেন, দ্যাট মিনস এটার কিন্তু এক্সচেঞ্জ করার অ্যাবিলিটি আছে। সো দিস ইজ কল মিডিয়াম অফ এক্সচেঞ্জ। সো বই কি বলছে, বলছে যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইজ এনি অবজেক্ট দ্যাট জেনারেলি accepted in exchange for goods and services. ওকে, সো বলছে যে ডিরেক্টলি কোনো প্রোডাক্টের সাথে যখন এক্সচেঞ্জ করা যাবে এটাকে আমরা বলছি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। অ্যান্ড উইদাউট মিডিয়াম অফ এক্সচেঞ্জ দিস সিস্টেম ইজ কল দিস দেয়ার ইজ এ ডিরেক্ট এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস, এন্ড দিস সিস্টেম ইজ কল বার্টার সিস্টেম। বার্টার মানে ভাগ করা। তো আগে যেমন ছিল, মানে যখন পেপার নোট আর কয়েন যখন হচ্ছে কি অ্যাভেলেবল ছিল না, তখন বার্টার সিস্টেম ছিল। বার্টার সিস্টেম কিরকম, ধরেন আপনার কাছে দুইটা পেন আছে, আপনার বন্ধুর কাছে একটা পেপার আছে, আপনি দুইটা পেন দিয়ে বললেন যে তোমার পেপারটা আমার সাথে এক্সচেঞ্জ করো, দিস ইজ কল্ড বার্টার সিস্টেম। সো ইউজুয়ালি বার্টার সিস্টেমটা আমরা এখন আর ফলো করি না। সো মিডিয়াম অফ এক্সচেঞ্জ হলো একটা প্রোডাক্টকে আমরা মানি বলতে পারি, এটা ছিল প্রথম ফাংশন। সেকেন্ড ফাংশন ইজ ইউনিট অফ অ্যাকাউন্ট, এটা একটু ইউনিক ফাংশন, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে গিয়ে when you try to measure any goods and services, that means the value of any goods and services, unit of account will agreed measure for that thing. That means আপনি একটা প্রোডাক্ট ভ্যালু বের করতে চাচ্ছেন, এবং ইউনিট অফ অ্যাকাউন্ট মানে কি, এটা ইটস একসেপ্টেবল মেজারমেন্ট ফর অল গুডস এন্ড সার্ভিসেস। আপনি এটা দিয়ে মানে ওটা আপনাকে একসেপ্ট করবে, এবং এই মেজারমেন্টটা সব গুডস এন্ড সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবল হবে। লেটস সে আমার হাতে আমার মোবাইল ফোনটা আছে, ইটস ইটস ভ্যালু ইজ 50,000 বাংলাদেশি টাকা। So এই যে 50,000 বাংলাদেশি টাকা, মানে বাংলাদেশি টাকা বলে একটা ইউনিট আছে, সেটার 50,000 গুণ হচ্ছে আপনার মোবাইল ফোনের ভ্যালু। এবং এটার সাথে কিন্তু এগ্রিড আপনি একটা, মানে যেটাকে বলা যায় যে মেজারমেন্ট, আপনি কিন্তু এটার সাথে এগ্রিও করেছেন যে হ্যাঁ আমার মোবাইল ফোনের ভ্যালু এরকমই হবে। তখন কিন্তু সেটাকে আমরা যেটা বলছি যে আমরা এটাকে বলবো ইউনিট অফ অ্যাকাউন্ট, আদারওয়াইজ কিন্তু এটাকে আমরা ইউনিট অফ অ্যাকাউন্ট
বলতে পারছে না। অর্থাৎ আমাকে এটা এগ্রিড মেজারমেন্টও হতে হবে, যে আমি মানুষ সবাই এটার সাথে এগ্রি করবো যে এই ভ্যালুতে আমি এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করবো, আদারওয়াইজ এটা ইউনিট অফ অ্যাকাউন্ট আমরা আসলে এটা অ্যাভেল করতে পারি না। তাহলে আবারও বুঝি, ইউনিট অফ অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, যে ইটস দ্য এগ্রিড মেজারমেন্ট ফর স্টার্টিং এনি গুডস এন্ড সার্ভিসেস। দ্যাট মিনস একটা গুডস এন্ড সার্ভিস মেজার করার জন্য যে একটা এগ্রিড ইউনিট, মানে এগ্রিড একটা মেজারমেন্ট প্রসেস থাকবে, সেটাকে আমরা বলছি ইউনিট অফ অ্যাকাউন্ট। লেটস সে যেমন ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি। সো ডলার দিয়ে যদি আপনি, যদি হাতে একটা আইফোন থাকলে, যে আপনি জানেন মনে হয় আইফোনের প্রাইস হচ্ছে $700 বা $800 বা $1000, আপনি ডলারের সাথে ওটার প্রাইস আপনি এটা একসেপ্ট করে নিচ্ছেন। আবার ধরেন আপনি গ্রসারি করতে গেলেন, সেখানে আপনি দেখলেন দ্য প্রাইস অফ কারেন্টলি রাইস ইজ লাইক 50 বাংলাদেশি টাকা। সো আপনি কিন্তু একসেপ্ট করে নিচ্ছেন যে বাংলাদেশি টাকা ইজ এ unit of measurement, and according to that 50 times is the price of rice, so you accept it. So in that cases this is called unit of account. এমন একটা ইউনিফর্ম মেজারমেন্ট থাকবে যেটাকে আমরা একসেপ্ট করে দিই। সো হিয়ার এখানেই বার্টার সিস্টেমের প্রবলেমটা দাঁড়ায়, যে এই যে একটু আগে বললাম যে আপনার কাছে দুটো পেন আছে, আপনি আপনার ফ্রেন্ডের কাছে একটা পেপার আছে, আপনি দুটো পেনের সাথে একটা পেপার এক্সচেঞ্জ করতে চাচ্ছেন। এখন আপনার বন্ধু বললো যে না, আমার পেপারের সাথে যে তুমি দুটো পেন এক্সচেঞ্জ করছো এটার ভ্যালু ওটার ভ্যালু সেম হয় না, আমি আমার পেপারটার সাথে তোমার দুটো পেন এক্সচেঞ্জ করবো না, আমাকে যদি 5টা পেন দাও তাহলে আমি আমার পেপারটা এক্সচেঞ্জ করবো। আর আপনার কাছে মনে হচ্ছে যে না, 5টা পেনের ভ্যালু অনেক বেশি, এটা পেপারের সাথে এক্সচেঞ্জ করার জন্য দুটোই ইকুয়াল। এই ক্ষেত্রে আসলে যেটা হয় যে বার্টার সিস্টেমে আমি কতটুকু মানে ভাগ করে নিতে চাইছি, হাতে কতটুকু ভাগ করে নিচ্ছি, এটা ইকুয়াল হয় না মোস্ট অফ দ্য কেসেস। তখনই আসলে এই যে এই ঝামেলাগুলো হয়, যে আমরা সবাই আসলে ইকুয়ালি এক্সচেঞ্জ করতে চাই না, তখন মনে হয় যে না আমি বেশি দিচ্ছে এবং কম দিচ্ছে, এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো সেখান থেকে আমরা যখন যেটা করি, যে আমরা ইউনিট অফ অ্যাকাউন্ট একটা ইউজ করি। সো লেটস সে আপনার পেপারটা যেটা ছিল সেটা প্রাইস হচ্ছে 10 টাকা, আপনার কাছে যে দুটো পেন ছিল সেটা প্রাইস হচ্ছে 6 টাকা, ধরে নিন। হ্যাঁ, তাহলে আপনি, আপনার কাছে যখন 10 টাকা থাকবে তখন একটু পেপার পারচেস করবেন, আপনার কাছে যখন 6 টাকা থাকবে তখন একটু পেন পারচেস করবেন। এইভাবে আমি ইউনিট অফ অ্যাকাউন্টে প্রত্যেকটা বস্তু মেজারমেন্ট বের করা, তার ভ্যালুটা আসলে আমরা ওখান থেকে বের করে নিই, এটাই হচ্ছে বিষয়। ওকে, এরপরে আসেন হচ্ছে স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালুতে যেটা বলছে, আচ্ছা আমাকে একটা মিনিট সময় দেন, হ্যাঁ। সরি। আচ্ছা, এরপরে লাস্ট যে আমাদের যে মেজারমেন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে, আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে যে আমরা বলছি যে স্টোর অফ ভ্যালু। স্টোর অফ ভ্যালুতে আমি এগুলো একটু হাইলাইট করছি যাতে আপনারা বুঝতে পারেন কোন জায়গা থেকে পড়াচ্ছি। লাস্ট ফাংশন যেটা, সেটা হচ্ছে স্টোর অফ ভ্যালু। তো স্টোর অফ ভ্যালুতে যেটা বলছে যে এই ক্ষেত্রে ইটস দ্যাট কাইন্ড অফ সেন্স, দ্যাট ইজ আমি একটা প্রোডাক্টকে, ভ্যালুটাকে স্টোর আপ করে রাখছি, মানে কনস্ট্যান্ট করে রাখতে পারছি। হ্যাঁ, এবং যখন আমার এটা দরকার, উই ক্যান এক্সচেঞ্জ ইট লেটার, আমরা মানে পরবর্তীতে এটা আবার চাইলে এক্সচেঞ্জও করতে পারি, এরকম হচ্ছে গিয়ে একটা বিষয় এখানে কাজ করে থাকে। স্টোর অফ ভ্যালু এবং মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এরকম টাইপসের দুটো কিন্তু আমার এখানে কাজ করছে। যেমন ধরেন আপনার কাছে এখন $100 আছে, আপনি এটাকে স্টোর করে রাখলেন, অর্থাৎ আপনি এটাকে আপনার বাসায় এটাকে আপনি একটা মাটির ব্যাংকে ভরে রাখলেন। 1 বছর পর যখন আপনি এটাকে মানে মাটির ব্যাংকটা ভেঙে আবার ডলারটা বের করলেন, আপনার কিন্তু $100ই থাকবে, অর্থাৎ এটা কিন্তু আবার ভ্যালু কোনো চেঞ্জ হবে না। $100 যে চেঞ্জ হয়ে আপনার অন্য কোনো হচ্ছে গিয়ে প্রাইস হয়ে যাবে সেটা কিন্তু না।
মানে $100টা ভেঙে যে আপনার হচ্ছে কি $10 হয়ে যাবে এরকম কিন্তু না, বা $50 হয়ে যাবে, বা $99 হয়ে যাবে এরকমও কিন্তু না। তো যেটা বলতে চাচ্ছিলাম যে স্টোর অফ ভ্যালু বলতে বোঝায় যে একটা প্রোডাক্টের ভ্যালুটাকে আমরা হোল্ড করে রাখি, হ্যাঁ, এবং এটাকে আমরা চাইলে পরবর্তীতে এক্সচেঞ্জ করতে পারি, এরকম একটা সিচুয়েশনকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে স্টোর অফ ভ্যালু, সেটা সেটা তো সেখানে হচ্ছে গিয়ে আহ সেখানে আমরা যদি যাই তো সেক্ষেত্রে আমরা আহ আমাদের যেটা আসে সেটা হলো যে আমরা যখন আহ যেটাকে বলা যায় যে আমরা যে প্রোডাক্ট ক্ষেত্রে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে আমরা মানে ভ্যালুটাকে স্টোর আপ করা বোঝাচ্ছে, অর্থাৎ $100 $100ই থাকছে, এটা চেঞ্জ হয়ে $10 হয়ে যাচ্ছে না, এভাবে চিন্তা করছি। ডেপ্রিসিয়েশন বা ইনফ্লেশনটাকে এখানে আমরা ক্যালকুলেশন করছি না। লাইক আমরা হচ্ছে গিয়ে যদি আহ মানে অনেকে এই ক্ষেত্রে মনে করতে পারেন যে টাকাটা তো $100, আজকে যে এক্সচেঞ্জ ভ্যালু আছে 1 বছর পরে নাও থাকতে পারে। এখানে আসলে আমাদের মানে কনসার্ন বিষয়টা হচ্ছে যে $100 $100ই থাকছে, মানে এটার কিন্তু কিন্তু ভিজিবল চেঞ্জ হচ্ছে না। যেমন ধরেন আপনি একটা আইফোন কিনে রাখলেন, আইফোন কিনে 1 বছর ফেলে রাখলেন, তখন কিন্তু আইফোন এখন যেটা ভ্যালু আছে 1 বছর পরে কিন্তু এটার ভ্যালু ওই আইফোনের ওই 1 বছরের ভ্যালুটার সময় কিন্তু থাকবে না। তো মানে আমাদের মিনিংটা এরকম ছিল যে আইফোন আইফোনের মতোই আছে, আইফোন আইফোনের মতো থাকবে না, কিন্তু আপনি আইফোন সাপোজ $500 দিয়ে কিনেন, $500 যদি রেখে দেন, $500 কিন্তু $500ই থাকবে এখানে কিন্তু সেরকম ম্যাম, কোনো। জি বলেন। এটা ফিজিক্যাল ভ্যালুর কথা বলা হয়েছে মেনলি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা এটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আহ আপনার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আর তেমন কোনো চেঞ্জ হয় না, এটাই আমি হচ্ছে গিয়ে বলতে চাচ্ছিলাম যে এখন অনেকে এই ক্ষেত্রে যে একটা জায়গায় কনফিউশনে দাঁড়া হয় যে আপনি হচ্ছেন গিয়ে বলতে পারেন যে ওই যে বললাম যে $100 তো $100 আজকে যে ভ্যালু আছে 1 বছর পরে এটা দিয়ে আমি হয়তো এক্সচেঞ্জ রেট সেম হবে না যেটা আমি এক্সচেঞ্জ করবো, কিন্তু তারপরে আমাদের আসলে ব্যাপার যেটা যে একটা আইফোন বা একটা ধরেন 10 কেজি চাল আপনি স্টোর করে রাখলেন, কিন্তু 10 কেজি চাল কিন্তু 1 বছর পর 10 কেজি চাল নাও থাকতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে। বাট একটা $100 বা $100 আপনি যদি রেখে দেন, 1 বছর পর এটা এরকম অ্যাজ ইট ইজই থাকবে, এটাই বলতে চাচ্ছিলাম, অ্যাজ ইট ইজ থাকবে এরকম। সো এই তিনটা ফাংশন যখন সার্ভ করবে তখন একটা প্রোডাক্টকে মানে একটা ম্যাটেরিয়ালিস্টিক প্রোডাক্টকে উই উইল কল মানি। আবারও বলছি, এই তিনটা ফাংশন যখন সার্ভ করবে দেন এ ম্যাটেরিয়ালিস্টিক থিং উইল বি কল মানি, দ্যাট ইজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট অ্যান্ড স্টোর অফ ভ্যালু। সো ইন দ্যাট কেসেস আমরা ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড, এটা এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন চলে আসলাম। সো অলরেডি আমরা দুটো কোশ্চেন পড়ে ফেলেছি, একটা লেখেন যে হোয়াট ইজ মানি, এরকম একটা বললাম, বা ডিফাইন মানি এরকম একটা প্রশ্ন। দেন একটা প্রশ্ন পড়ে ফেললাম যে হোয়াই ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ইজ নট সার্ভ অ্যাজ এ মানি, আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সেই যেটাই বলেন না কেন এটা মানি হিসেবে আমরা একসেপ্ট করি, কেন করি না এখনই অ্যান্সার। প্রথম ডেফিনেশন যে বইয়ের একটা রিভিউ কোশ্চেন আছে যেন আমি একটা মার্ক করলাম যে হোয়াট ইজ মানি, এন্ড দেন আমরা বললাম যে হোয়াই চেক অর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিস আর নট মানি। ক্রেডিট কার্ডকে আমরা মানি বলে থাকি না বিকজ, হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ ম্যাডাম ক্রেডিট কার্ড ইজ লাইক স্টোর অফ ভ্যালু আমার একসেপ্ট করছেন, বা তারপরে হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, যাতে ক্রেডিট কার্ড আছে আপনি একটা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন আপনার ভ্যালু মেজার করতে পারছেন, বা কিছু টাকা ওটাতে স্টোর আপ করে রাখতে পারছেন, বাট ক্রেডিট কার্ড কি সব জায়গায় এক্সচেঞ্জ করা যায়? দেখবেন যে তিনটা কন্ডিশন সার্ভ করে। এখন আপনি গ্রিনে আসছেন, মুদি দোকানে চা খায় না, হ্যাঁ আপনার আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম ক্রেডিট কার্ড যেটা সেটা বের করে দিবেন, আপনার চায়ের দোকানদার মামা কি ওটা একসেপ্ট করবে? মানে মিডিয়াম অফ না, ওইটার এক্সচেঞ্জ এখানে গুডস অ্যান্ড সার্ভিস পাবেন। বা ধরেন আপনি ভার্সিটির সামনে থেকে রিক্সা নিলেন, ইউনিভার্সিটি গেট পর্যন্ত আসবেন, তো সেক্ষেত্রে আপনি রিক্সা ভাড়াটা আপনার ডেবিট কার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করেন, ডেবিট কার্ড তো আরো বেশি একসেপ্টেবল, সেটা দিলেন, দিয়ে বললেন যে মামা ভাড়াটা রাখো, সে কি ওটা রাখবে আদৌ? সে কিন্তু এটা একসেপ্ট করে না। সো মোস্ট অফ দ্য কেসেস the debit card and credit card has the problem that is it's not the means of payment, that means it's not acceptable everywhere as a medium of exchange, so that's why credit card or debit card or check it's not serve as a money। এটা মানির মতো একটা টার্ম, মানে মানির মতো একটা ম্যাটেরিয়ালিস্টিক থিং, বাট ইটস নট অ্যাজ ইট ইজ মানি, একদম পুরো মানি সাবস্টিটিউট না।
কারণ আমি অনেস্টলি স্পিকিং আমি প্রচুর কার্ড ক্যারি করি, মানে আমি দেখা যায় যে লিকুইড ক্যাশ একদমই ক্যারি করি, কার্ডই ক্যারি করি। বাট তারপরেও এই যে বলছি যে আমি কিন্তু লিকুইড ক্যাশ ক্যারি করছি, তাহলে আমার যদি ক্রেডিট কার্ডই আমার মানি হিসেবে সার্ভ করতো, তাহলে তো আমি আসলে লিকুইড ক্যাশ হচ্ছে গিয়ে ক্যারি করতাম না। কেন ক্যারি করছি? বিকজ আমি জানি যে আমার যে ক্রেডিট কার্ড আছে এটা দিয়ে আমি রিক্সা ভাড়া দিতে পারবো, একসেপ্ট করবে না। বা আমি এটা দিয়ে চাইলেই সব জায়গা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবো না, বা আমি এটাতে আমার টাকা সেভও করে রাখতে পারবো না। ক্রেডিট কার্ডে টাকা সেভ করা যায়, ইটস অনলি ফর পারচেস পারপাস, এখানে কোনো সেভিংস এর কোনো বিষয় নেই। হ্যাঁ, ডিপোজিটের কোনো বিষয় না, তো আমি কিন্তু সেটা করতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু আমার ফুল যে আমার যে সার্ভিস যেটা, সেটা কিন্তু আমি ক্রেডিট কার্ড থেকে পাচ্ছি না, বা ডেবিট কার্ড থেকে অনেক ক্ষেত্রে আমি অনেক সার্ভিস পাচ্ছি না। কারণ ডেবিট কার্ডে আপনার ব্যালেন্স না থাকলে আপনি পারচেস করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার হলো না। তো এরকম এই কারণে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটাকে মানি হিসেবে আমরা পুরোপুরি কনসিডার করি। নাও এবার দেখি হোয়াট ইজ দ্য ডিফারেন্ট টাইপ অফ মানি। মানিকে আমরা অনেক ভাবে দুটো ভাগ করব। আমি আগে একটু নর্মাল যে ভাগটা আছে সেটা একটু লিখি। ইউজুয়ালি মানিকে আমরা দুটো ভাগে ভাগ করি, আমি এখানে লিখছি। মানিকে আমরা দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগ হচ্ছে কি এমন যে যেটাতে সবাই ওয়াইডলি একসেপ্টেবল, এরকম একটা বলছি যে আমরা একটা ভাগে ভাগ করি। তো মানিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি আমি যদি বলি যে আমরা একটাকে বলছি কারেন্সি, আর একটাকে বলি হচ্ছে গিয়ে আপনার পেপার নোট। এভাবে হচ্ছে মানিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। সো কারেন্সিতে যদি আমরা যখন যাই, আমরা হচ্ছে কারেন্সি এবং পেপার নোট। কারেন্সি কোনটাকে বলছি? ভুল বলছি, কারেন্সি এন্ড ব্যাংক ডিপোজিট ভুল বলছি, লিখে নিই। একটাকে আমরা বলছি কারেন্সি, আর একটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডিপোজিট, যেটাকে আমরা বলছি। হ্যাঁ, ডিপোজিট বলছি। মানে কি আমরা ইউজুয়ালি এই দুটো ভাগে ভাগ করি, কারেন্সি এবং ডিপোজিট। কারেন্সি বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝায় সেটা হচ্ছে কি যে এনি কাইন্ড অফ ম্যাটেরিয়ালিস্টিক থিং, like paper note, coins, which is held by the individual and firms, that means consumer and producer, that's called currency. মানে আপনার হাতে যে পেপার নোট, কয়েন, সেটা আপনি আমি এরকম যত কনজিউমার আছে একটা ইকোনমিতে, তারা যেটা হোল্ড করছে, বা যত প্রডিউসার আছে তারা যেটা হোল্ড করছে, সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কারেন্সি। অ্যান্ড ডিপোজিট কোনটাকে বলছি? ডিপোজিট বলছি যে যেই অ্যামাউন্টটা উই আর ডিপোজিটিং ইন ডিপোজিটরি ইনস্টিটিউশন, আমরা ওটাকে ডিপোজিটরি ইনস্টিটিউটে রেখে দিচ্ছি। কিছু অ্যামাউন্ট থাকে যেটা আমরা ডিপোজিটরি ইনস্টিটিউটে রাখি, হ্যাঁ? সেটাকে আমরা বলে থাকছি হচ্ছে গিয়ে ডিপোজিট। লেটস সে আপনার কিছু মানি আছে, সেই মানিটাকে আপনি হচ্ছেন গিয়ে আহ ডিপোজিটরি ইনস্টিটিউট, লাইক আপনি ডাচ বাংলা ব্যাংকে রেখে দিলেন, বা সোনালী ব্যাংকে রাখলেন, বা ধর আপনার কিছু গোল্ড বার আছে সেটা আপনি ব্যাংকে ডিপোজিট করলেন। এই যে এইটাকেও কিন্তু আমরা মানি ফর্মেট হিসাবে নিই, এবং সেটাকে আমরা বলছি ডিপোজিট। এবার আসেন ইকোনমিক্সে, তো আসলে আমরা এইভাবে দেখি না। ইকোনমিক্সে মেজারমেন্ট পারপাসে আমরা মানিকে দুটো ভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলছি, নামটা হয়তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, একটা দেখতে পাচ্ছি হচ্ছে M1 টাইপ অফ মানি, আর একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে M2 টাইপ অফ মানি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই বলতে চাচ্ছিলাম। এই প্রশ্নটা দিলে, আমার গত সেমিস্টারে এক্সপিরিয়েন্স হচ্ছে, এই প্রশ্নটা দিলে চ্যাট জিপিটি থেকে আপনারা অ্যান্সার নিয়ে দিয়েছে, কিন্তু চ্যাট জিপিটি তো অনেক ভ্যাস্ট আলোচনা করে, কারণ M1 M2 অ্যাকচুয়ালি M3 টাইপস অফ মানি পর্যন্ত আমরা পড়ে আসি, বাট আপনাকে তো এখানে সেটা পড়াচ্ছে না, মানে আপনাকে বেসিক ম্যাক্রোটা পড়াচ্ছে। তো চ্যাট জিপিটি তো সেটা বুঝবে না যে বেসিক ম্যাক্রো ইকোনমিক্স এর স্টুডেন্ট না প্রপারলি একদম ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস। আপনাকে তো সে খুব কঠিন ভাবে যেটা অ্যান্সার আরো ওয়াইডলি মানে এক্সপ্লানেশন দিয়ে সে একটা অ্যান্সার দেবে, তো সেটা তো আসলে একসেপ্টেবল। এই জন্য আমি বলছিলাম যে এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে কেয়ারফুল থাকবেন যে যাতে আমরা, আমি যেটা বই থেকে পড়তে বলছি এগুলা সব বই থেকে, যেমন আমি মানি চ্যাপ্টারটা মোস্ট অফ দ্য কেসেস বই থেকে পড়তে বলি। Okay, তো চলে যাই। তো M1 টাইপ অফ মানি, দেন হচ্ছে কি M2 টাইপ অফ মানি। এখানে বলেই দিয়েছে M1 টাইপ অফ মানির এরিয়াটা একটু কম, যেমন এখানে কিন্তু এই যে কালারফুল যে এরিয়া গুলো আছে, দিস ইজ এই যে ব্লু, ব্লু যে শেড গুলো আছে, দিজ আর দ্য M1 টাইপ অফ মানি। আর পুরোটা, অর্থাৎ এখান থেকে যে পুরো যে সিলিন্ডারটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরোটাই M2 টাইপ অফ মানি। আচ্ছা, তো চলে যাই M1 টাইপ অফ মানি কি। In first cases, M1 type of money তে আমার যেটা আসবে কারেন্সি, যে একটু আগে বললাম, the paper note and the coin that you have.
সো দ্য কারেন্সি অ্যান্ড দ্য ট্রাভেলার চেক, অর্থাৎ ট্রাভেলার অ্যাজ এ ট্রাভেলার হিসেবে আমাদের অনেক সময় আমরা মানি ক্যারি করতে চাই। লেটস সে আমি ধরলাম যে আজিজুল হাকিম উনি এখন দুবাইতে বেড়াতে চান, ওনার অনেক টাকা আছে, আর ওনার কাছে 5 কোটি টাকা উনি ক্যারি করতে চাচ্ছে। তো 5 কোটি টাকা কি হাকিম আপনার জন্য ক্যারি করা খুব মানে কনভিনিয়েন্ট, উচিত 5 কোটি টাকা নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো? নো ম্যাম। মানে ফ্লাই করতেও তো আপনাকে দিবে না 5 কোটি টাকা নিয়ে, 5 কোটি টাকা নিয়ে কিন্তু ফ্লাই করতে দিবে না। তো উনি কি করলো, উনি ধরেন ওনার অ্যাকাউন্ট আছে হচ্ছে ধরে নিন এবি ব্যাংকে, সো উনি এবি ব্যাংকে গেল, যে বললো যে আমি এরকম দুবাইতে ভিজিট করবো, দিস ইজ মাই লিগ্যাল মানি। যেহেতু ট্যাক্স পে করা আছে, ওরা ওরা একটা ক্রস চেক করলেই দেখতে পাবে। তো ওকে বললো আচ্ছা ঠিক আছে, লিগ্যাল মানি, এটা জাস্ট হচ্ছে আমি ইয়া করতে চাচ্ছি, এটাকে কি বলে যে আমি দুবাইতে যেতে চাচ্ছি, আমাকে একটা ব্যবস্থা করে। সো এবি ব্যাংক কি করলো, ওকে একটা ট্রাভেলার চেক দিল, বা একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল, বাট দিয়ে বললো যে তুমি দুবাইতে আমাদের সাপোজ এইচএসবিসি ব্যাংকের সাথে একটা অ্যালায়েন্স করা আছে, সো তুমি জাস্ট ওখানে যে ট্রাভেলার চেক, তোমার একটা চেক, একটা জাস্ট পেপার দিয়ে দেবে, বলে তুমি এটা ওদেরকে দিলে তোমাকে আবার 5 কোটি টাকা সমান যে ইউএডি যেটা, হ্যাঁ, আর যে ওদের যে দিরহাম যেটা, সেটার যে ভ্যালুটা হবে বা ডলারের যে ভ্যালুটা হবে সেটা তোমাকে দিয়ে দিবে। তো কে করলো, এই যে দেখেন হাকিম উনি হচ্ছে একটা ট্রাভেলার্স চেক নিল এবি ব্যাংক থেকে, দুবাই চলে গেল, যে দুবাই এইচএসবিসি ব্যাংকে যে ট্রাভেলার্স চেকটা দেওয়ার সাথে সাথে উনাকে আবার লিকুইড কারেন্সি দিয়ে দিল, ওদের দেশে কারেন্সি দিরহাম দিয়ে দিল, ধরেন 1 কোটি দিরহাম। তো এই যে টাকাটাকে উনি চেঞ্জ করে নিতে পারছে, অর্থাৎ একটা একটা ফর্মে, এই ফর্মটাকে আমরা বলি ট্রাভেলার্স। আমরা অনেক ক্ষেত্রে এই ট্রাভেলার্স চেকটার সাথে ইউজ করে, কারণ এটাকে আমরা ক্রেডিট কার্ডের মতো করে ইউজ করি। ক্রেডিট কার্ডে দেখবেন ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে না, অনেকটা এরকম, যে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডে আমরা একটা ডিপোজিট করে নিতে পারি, বা আমি আমার এরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আমি স্পেন্ড করতে পারবো, সেটা একটা রেঞ্জ আমি ক্রিয়েট করতে পারি, সেখান থেকে আমার ট্রাভেলার্স চেকটা, ওটাকে ট্রাভেলার্স চেক হিসেবে। এবং নির্দিষ্ট দেশে গেলে, যেমন আমি ইউজুয়ালি গেলে এরকম করে নিয়ে যাই, আমি চেকটা নেই না, খুব বেশি টাকা না, কিন্তু দেখা যায় যে ওই যে একটা এত কত জানি ডলার আছে, আমি এখন ভুলে গেছি, আমার অনেকদিন বাইরে যাই না, তো কত ডলার জারি আছে এরকম, এটার বেশি হচ্ছে কি আপনি নিয়ে ভিজিট করতে পারবেন। তো এরকম বলে দেয় বিধায় দেখা যায় যে আমরা ওর থেকে বেশি ডলার আমরা ক্যারি করতে পারি না। তো এই তখন হচ্ছে কি আমরা যেটা করি সেটা হলো যে ট্রাভেলার্স মানে ক্রেডিট কার্ড নিয়ে যাই। তো ক্রেডিট কার্ডে তখন ডিপোজিটটা করে রাখা যায়, যে আমি লাইক 1 লাখ টাকা খরচ করবো, এই সমপরিমাণ এন্ডোর্স করে, এই যে বলে এন্ডোর্স, এটাকে ট্রাভেলার্স। সো এটাও একটা এম ওয়ান টাইপ অফ মানি। মনে রাখতে হবে যে এম ওয়ান টাইপ অফ মানি ইজ এনি কাইন্ড অফ লিকুইড মানি, যে যেটাকে খুব সহজে লিকুইড করা যায়, সেটাই হচ্ছে এম ওয়ান টাইপ অফ। সো প্রথমে এমন টাইপ অফ মানির মধ্যে আসে যে কারেন্সি অ্যান্ড ট্রাভেলার্স চেক, যেটা খুব ইজিলি লিকুইড ফর্মে থাকে। এছাড়া এনি কাইন্ড অফ ডিপোজিট ইন কমার্শিয়াল সেভিংস ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন, মানে ডিফারেন্ট টাইপস অফ ব্যাংক, আমরা আজকে পড়বো এগুলো সম্পর্কে। তো সেই ব্যাংকেও যে টাকাটা থাকে সেটাও কিন্তু আমার এম ওয়ান টাইপ অফ মানি। এবার আসেন M2 টাইপ অফ মানির নিচে লিখে রাখেন লং টার্ম ডিপোজিট, অর্থাৎ লং টাইম ধরে যে ডিপোজিটটা আমরা করবো সেটাকে আমরা সাধারণত M2 টাইপ অফ মানি বলি। এবং মনে রাখবেন যে যেই টাকাটা ইটস নট ইজি টু মেক, মানে ইটস নট ইজি টু মেক ইট লিকুইড অ্যাজ অ্যাজ M1 টাইপ অফ মানি, দ্যাটস অ্যাকচুয়ালি M2 টাইপ অফ মানি। খুব ইজিলি আপনি কিন্তু এটাকে লিকুইডও করতে পারবেন, সেটাই কিন্তু আমার M2 টাইপ অফ মানি হবে। M2 টাইপ অফ মানির মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার এটা মনে রাখবেন যে M1 কিন্তু আবার M2-র মধ্যেই বিলং করে। সো M2 টাইপ অফ মানির মধ্যে প্রথমেই আছে হচ্ছে M1, তারপর আছে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিটটা কেমন, যে আমরা এফডিআর করি না, তো কি ইউজ টু ফিক্সড ডিপোজিট যেটাকে বলি, বা মান্থলি বেসিসে ডিপোজিট করে না, যেগুলোকে আমরা বলি ডিপিএস, মান্থলি বা 3 মান্থলি, 6 মান্থলি। ওখানে দেখবেন যে চাইলেই কিন্তু ডিপোজিট গুলো ভাঙা যায় না সহজে, জানেন কিনা আমি জানি না। ফিক্সড ডিপোজিট একটা নির্দিষ্ট টার্মের জন্য আপনাকে ডিপোজিট করতে হবে, কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে একটা, কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ইজিলি টাকা মানে বের করে নিতে পারেন, সেটা M1 টাইপ অফ মানি। বাট একটা ফিক্সড ডিপোজিট থাকে, সেটা ওই টাইম ফ্রেম ফিল আপ না হওয়ার আগ পর্যন্ত আপনি সেটাকে উইথড্র করতে পারবেন না। সেগুলাকে আমরা বলে থাকি সাধারণত টাইম ডিপোজিট। এরকম টাইম ডিপোজিট, দেন সেভিংস ডিপোজিট। সেভিংস ডিপোজিটটাকে যে আমরা ডিপিএস টাকে বলছি, যেটা হচ্ছে গিয়ে ওই যে বললাম যে মান্থলি বেসিসে ধরেন আপনি 1000 টাকা সেভ করবেন। যেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার এমন একটা ডিপোজিট ছিল, আমি অনেকগুলো টিউশনি করাইতাম, তো আমার ভাইয়া ব্যাংকার, ভাই আমাকে একটা
সেভিংস ডিপোজিট ওপেন করে দিয়েছি, এটা 5 বছর ব্যাপী ছিল, প্রতি মাসে আমি 1,000 টাকা করে রাখতাম। ইয়া, ইটস এ ভেরি লিটল অ্যামাউন্ট। আমি 5 বছর পরে এতদিন ধরে জমায় দেখি মাত্র 70 না 80 কে এরকম একটা টাকা পেয়েছিলাম। বাট কথাটা হচ্ছে গিয়ে মানে তখনই যে দেখলাম যে এই টাকাটা একবারে আমার পক্ষে সেভ করা পসিবল, এই যে আস্তে 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 জমিয়েছে সেখান থেকে পেয়েছে। তো এগুলোকে আমরা বলতাম হচ্ছে সেভিংস ডিপোজিট, এটা চাইলে আমরা লিকুইড করে ফেলতে পারি। So time deposit, savings deposit, আর any kind of deposit in mutual fund or money market মানে শেয়ার, স্টক, বন্ড, এইখানেও যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে সেটাও M2 টাইপ অফ মানিতে পড়ে। তার মানে লং টার্ম ডিপোজিট হলেই M2, শর্ট টার্ম ডিপোজিট হলেই M1, বা যেটাকে সহজে লিকুইড অ্যাসেটে পরিণত করা যায় সেটাকে M1, আর যেটাকে করা যায় না সেটা হচ্ছে M2। তো এখানে যেটা হচ্ছে যেহেতু M1 আবার M2 এর মধ্যে বিলং করে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্মের কথাই লিখেছে এবং দেখা যাচ্ছে যে M2 এর মধ্যে পুরোটাই বিলং করে। এখন আপনি বলতে পারেন ম্যাডাম এখানে আহ চেকিং মানে কারেন্সি অ্যান্ড ট্রাভেলার্স চেক বা চেকিং ডিপোজিট এগুলোর অ্যামাউন্ট গুলো কম কেন, মানে M1 টাইপ অফ মানি কম কেন? এটা আসলে ইউএস এর ইকোনমি বেসিসে, সে কারণে বলা হচ্ছে। বাট মানুষ আসলে লিকুইড অ্যাসেটটা হাতে কম ধরে রাখে। ধরেন আমাদের কম বেশি সবারই সেভিংস থাকে, আমরা কত টাকা হাতে ধরে রাখি বলেন তো? আমরা কি কোটি কোটি টাকা হাতে নিয়ে বসে থাকি, মানে লিকুইড ফর্মে নিয়ে বসে থাকি? আমরা কিন্তু বসে থাকি না। এই কারণে যখন আমরা লিকুইড মানে টাকাটা যেটা হাতে ঘুরছে এটা যখন দেখতে যাই তখন এটার অ্যামাউন্ট খুব কমই পড়ে, চোখে খুব কম পড়ে, এরকম হয়। সো এমন টাইপ অফ মানে এই যে এই অংশগুলো এমটি টাইপ অফ মানে। এখানে একটা খুব কমন প্রশ্ন, আমার খুব পছন্দের একটা প্রশ্ন, আমি যেটা ইউজুয়ালি করে থাকি, দ্যাট ইজ ডিসটিংগুইশ বিটুইন M1 অ্যান্ড M2, মানে দুইটার মধ্যে পার্থক্য করতে বলি। M1 টাইপ অফ মানি কি বা M2 টাইপ অফ মানি কি? এই যে আমি যা পড়ালাম এখান থেকেই দিবেন অথবা বই থেকে দিবেন, এটার জন্য প্লিজ চ্যাট জিপিটিতে যাবেন না। অথবা ডেফিনেশনটা জানতে চাই, হোয়াট ইজ M1 টাইপ অফ মানি, হোয়াট ইজ M2 টাইপ অফ। আপনি এখনই চ্যাট জিপিটিতে দেন, দেখবেন যে ও অনেক ডিটেল বলবে আপনাকে। আমার এত ডিটেল বা এত বড় কিছু আমি আপনার কাছে চাই না, আমি জাস্ট এক্স্যাক্টলি পার্কিং এর বইয়ে যেটা বলা আছে আমি সেটা জানতে চাইছি, তো সেখানে আমরা যাবো। আচ্ছা, তো এখানে অনেক কিছু বলেছে যে M1 M2 অ্যাকচুয়ালি রিয়েলি মানি, তো আসলে এটা মানি না, এটা হচ্ছে মানি টাইপস। নাম দিয়েছে যে এই বাল্ক অফ মানিটাকে আমরা বলছি M1 অ্যান্ড এই দিস বাল্ক অফ মানি ইজ কল্ড M2, এভাবে আমরা রেখেছি। সো দে আর নট রিয়েল মানি, মানে একদম যে টাকা যেরকম ফর্মে দেখতে পাই এরকম টাইপস এর কিছু না, বাট দিজ আর দিজ আর এ ফর্ম অফ মানি, আমি জাস্ট এটুকু বলতে চাচ্ছিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে 3 স্টার দিয়ে রাখবে, ডিপোজিটরি ইনস্টিটিউট। এখান থেকে প্রশ্ন করবোই, মানে খুব কমন প্রশ্ন যেটা সেটা। তো অলরেডি আমরা 3টা প্রশ্ন পড়ে ফেললাম, আমি একটু ক্লিয়ার করি। মানি বলছিলাম না যে চ্যাপ্টারটা খুব সহজ, টাকা নিয়ে পড়াইলে খুব সহজ লাগে। আচ্ছা, মানি পড়লাম প্রথমে, তারপরে পড়লাম যে আহ মানি পড়লাম। মানিটা কি দিলাম যে যখন একটা ম্যাটেরিয়ালিস্টিক থিং, ইট হ্যাজ 3 ফাংশন লাইক মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট এন্ড স্টোরেবল, ইটস কল্ড মানি। দেন সেকেন্ড আমি যেটা বললাম সেটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপস অফ মানি, that is M1 and M2 type of money. And আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম যে why credit card, debit card or check does not serve as money, দেয়ার ইজ মানে এটাকে যেটা বলা যায় যে মিডিয়াম অফ পেমেন্ট, একটা পেমেন্টের মেথড হতে পারে, দে আর নট প্রপারলি মানি, এটাই বলতে চাচ্ছি। নেক্সট যে টপিকটা বলবো এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আগে প্রশ্নগুলো বলে দিই কোন 2টা প্রশ্ন করতে পারি। একটা প্রশ্ন করি যে হোয়াট ইজ ডিপোজিটরি ইনস্টিটিউট, আর একটা প্রশ্ন করি হোয়াট ইজ কমার্শিয়াল ব্যাংক, আর একটা প্রশ্ন করি হোয়াট আর দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড হোয়াট আর দ্য ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। What is depository institute? Then what is commercial bank? Then একটা প্রশ্ন হলো what are the function of commercial bank? What are the function of central bank? এই জায়গায় একটু বলি what are the function of commercial bank and what are the function of central bank? You have to answer it on based on Bangladesh. So এই কন্টেন্টটা একমাত্র আপনি অনলাইন থেকে নিতে পারেন, কারণ এখানে ফাংশন গুলো বাংলাদেশের বেসিসে দেওয়া নাই। ওকে, সো এই কারণে আবার বলে দিলাম যখনই কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের, আমি একটু এই জন্যই এটা পজ করলাম যেহেতু এখান থেকে তারা তাদের মাথায় রাখবে যে এখান থেকে প্রশ্নগুলো করতে হবে। তারপরে বলছি যখন হচ্ছে কি আমরা কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের ফাংশন নিয়ে পড়বো, অনলি দ্যাট কেসেস ফ্রম দিস চ্যাপ্টার, আবারও বলছি শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের যেটা ফাংশন যেটা সেইটা আমরা হচ্ছে গিয়ে আপনার ইয়া থেকে পড়বো, তাকে কি বলে, কি বললাম মানে
আমরা হয়তো চাইলে ইয়া থেকে অনলাইন পড়তে পারি, থেকে? অনলাইন, হ্যাঁ অনলাইন কন্টেন্ট থেকে বা চ্যাট জিপিটি, আপনারা যেটা থেকে পড়েন না কেন, পড়তে পছন্দ করেন, শুধুমাত্র এই কিটস। ঠিক আছে, এর বাহিরে কোনো জায়গা থেকে আমরা নিব না। ওকে, আচ্ছা। তো ম্যাম কোয়েশ্চেন গুলা কি আরেকবার রিপিট করা যাবে? সরি, বুঝিনি, আবার বলবেন? কোয়েশ্চেনটা কি আবার রিপিট ও করা আচ্ছা যাবে? আচ্ছা আচ্ছা, বলেছিলাম হচ্ছে কি, হোয়াট ইজ ডিপোজিটরি ইনস্টিটিউট। এখানে আসলে যে টপিক গুলো পড়ো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডিপোজিটরি ইনস্টিটিউট, হোয়াট ইজ কমার্শিয়াল ব্যাংক, হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক, দেন বলেছিলাম ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। এগুলো আপনারা অলরেডি পড়ে আসেন, আমি জাস্ট আজকে একটু ঝালাই করে দেখাবো। সো কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের ফাংশন গুলো আমরা হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে যে আমরা অনলাইন কন্টেন্ট থেকে পড়তে পারি, এটা নিয়ে সমস্যা নেই, কারণ এটার অ্যান্সারটা বইয়ে বাংলাদেশের বেসিসে দেওয়া নেই। তো আমি যেহেতু বাংলাদেশের বেসিসে শিখাবো, সেই কারণে এই জায়গাটা আপনি চাইলেই পড়তে পারেন। চলে যাই তাহলে ডিপোজিটরি ইনস্টিটিউট, খুবই ইজি। বলছে যে এ ডিপোজিটরি ইনস্টিটিউট ইজ এ ফাইন্যান্সিয়াল ফার্ম দ্যাট হ্যাজ দ্য লাইসেন্স টু টেক দ্য ডিপোজিট ফ্রম দা হাউজহোল্ড অ্যান্ড ফার্মস। তো আবারও আসি, একটা ডিপোজিটরি ইনস্টিটিউট কিন্তু একটা ফার্ম, মানে একটা যেখানে উৎপাদন হয়, প্রোডাক্ট তৈরি হয়, এরকম বোঝাচ্ছে যে ইটস এ ফার্ম, বাট দ্যাট হ্যাজ দ্য লাইসেন্স। এখানে এটা লেখে নাই, পরবর্তীতে এটা আমরা পাবো, যেটার কিন্তু লাইসেন্স থাকে, দ্যাট হ্যাজ দ্য লাইসেন্স টু টেক দ্য ডিপোজিট। তার মানে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য গভর্নমেন্ট থেকে সে অ্যাপ্রুভাল পাচ্ছে, হ্যাঁ। সো দ্যাট হ্যাজ দ্য লাইসেন্স টু টেক দ্য ডিপোজিট ফ্রম হাউস হোল্ড অ্যান্ড ফান্ডস, হ্যাঁ। এবং দোজ ডিপোজিট অ্যাকচুয়ালি দ্য কম্পোনেন্টস অফ M1 অ্যান্ড M2 টাইপ অফ মানি। ওই যে M1 M2 টাইপ অফ মানি সম্পর্কে পড়ে আসলাম, সেটারই কিন্তু একটা কোনো ফর্ম, ট্রাভেলার্স চেক হতে পারে, আপনার লং টার্ম ডিপোজিট হতে পারে, টার্ম ডিপোজিট হতে পারে, সেভিংস ডিপোজিট হতে পারে, আবার কারেন্সি হতে পারে, সবই সে একসেপ্ট করার জন্য গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল থাকে। যেমন সুমি বললো যে ম্যাডাম ধরেন আমি একটা ডিপোজিট ইনস্টিটিউট দিতে চাচ্ছি, আমি আমার বন্ধুদের কাছ থেকে ডিপোজিট নিবো, এটা কি পসিবল? না, এটা আপনি নিতে পারবেন না, অ্যাজ লং অ্যাজ আপনি গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স প্রাপ্ত হবেন যে আপনি এটা নিতে পারছেন। আচ্ছা, এরপরে আসেন, দেয়ার আর থ্রি টাইপস অফ কমার্শিয়াল ব্যাংক, সরি ডিপোজিটরি ইনস্টিটিউট, যেটা আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে দেখে থাকি। প্রথমে আসে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, দেন আসে হচ্ছে থ্রিফ্ট ইনস্টিটিউট, দেন আসে হচ্ছে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। তিনোটাই ইম্পর্টেন্ট, তিনোটাই আমরা রিয়েল লাইফে দেখে থাকি, অর্থাৎ আমাদের চারপাশে আমরা যখনই স্টাডি করি আমরা এটা কিন্তু দেখে থাকি। তো প্রথমে যেটা ইম্পর্টেন্ট, যেটা থেকে আমি বলেছি, যেটা ফাংশন নিয়ে আমরা প্রশ্ন করি, দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশে যদি যে, বাংলাদেশে 53 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে এবং 60টার মতো মানে স্টেট ওন, যেটাকে বলছে কমার্শিয়াল ব্যাংক, যেটা বাংলাদেশেও কিন্তু আছে, মানে কমার্শিয়াল ব্যাংক কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। সো ওই একই ডেফিনেশন, কমার্শিয়াল ব্যাংক ইজ দ্যাট কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দ্যাট হ্যাজ দ্য লাইসেন্স টু রিসিভ ডিপোজিট অ্যান্ড মেক লোন ফ্রম দ্য হাউসহোল্ড অ্যান্ড ফার্মস। আবারও বলছি, কমার্শিয়াল ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ফার্ম, এখানে এটা আমাকে আমি ইম্প্রোভাইজ করে বলছি, commercial bank is a financial firm that has the license to receive the deposit and make the loans from household and funds. কমার্শিয়াল ব্যাংক হচ্ছে সেই আর্থিক প্রতিষ্ঠান যার লাইসেন্স আছে। কিসের লাইসেন্স আছে? যে আমার আপনার মতো ইন্ডিভিজুয়াল এবং প্রডিউসার, তাদের কাছে দে ক্যান একসেপ্ট দ্য ডিপোজিট। আমি টাকা জমা দিতে চাইলে, টাকা ওর কাছে সেভ করে রাখতে চাইলে আমি সেটা করতে পারবো, এবং লোন দিতে পারবে। অর্থাৎ আমার কোনো প্রয়োজনে যদি আমাকে টাকা ধার আমার প্রয়োজন হয়, আমি ব্যাংকের কাছ থেকে সেই লোন নিতে পারবো, সেটার জন্য সে লাইসেন্স প্রাপ্ত এই কাজগুলো করার জন্য। দ্যাটস কল কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, একটু প্রশ্ন করতে পারি যে ম্যাডাম ওকে M1 M2 দুই ধরনের মানি নিয়ে কাজ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আচ্ছা, সো বাংলাদেশে যদি যাই, বাংলাদেশে যেমন আমি বলছিলাম যে 53 প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে অ্যান্ড 7 হচ্ছে গিয়ে স্টেট কমার্শিয়াল ব্যাংক আছে, অর্থাৎ প্রাইভেট পাবলিক দুইটা সেক্টরে কিন্তু কমার্শিয়াল ব্যাংক হতে পারে। এরপর আসে থ্রিফ্ট ইনস্টিটিউট। যখনই একটা ডিপোজিটরি ইনস্টিটিউট প্রপারলি ব্যাংকের মতো সার্ভিস দিবে না, বাট ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের কিছু কিছু ফাংশন সে ফিল আপ করবে, তখন সেটাকে আমরা থ্রিফ্ট ইনস্টিটিউট বলে থাকি। যেমন এখানে বলছি, এখানে বলছে যে সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি কল থ্রিফ্ট ইনস্টিটিউট লাইক সেভিংস ব্যাংক, ক্রেডিট ইউনিয়ন। মনে রাখবেন যে স্পেশালাইজড ব্যাংকগুলি বেসিকলি আমরা এই থ্রিফ্ট ইনস্টিটিউটের মধ্যে নিয়ে আসছি। যেমন বাংলাদেশে একটা আছে না BDBL, যেটাকে বলে বাংলাদেশ
হাউস বিল্ডিং লোন কর্পোরেশন আছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে। হাউস বিল্ডিং লোন যে কর্পোরেশন, মানে ওটা কিন্তু একটা ব্যাংকের মতো, বাট ওখানে শুধু আপনি হাউস মানে বিল্ডিং মেক করার জন্য বা আপনি একটা ল্যান্ড পারচেস করতে চান এটার জন্য আপনি লোন নিতে পারবেন ডিপোজিট, বাট আপনি আপনার টাকা সেভ করে রাখতে চান সেটা আপনি পারবেন না। অর্থাৎ এটা একটা স্পেশালাইজড ব্যাংক, এটাকে আমরা থ্রিফ্ট ইনস্টিটিউট বলবো। তারপরে কিছু ব্যাংক থাকে যারা সেভিংস ব্যাংক, তারা শুধু ডিপোজিট একসেপ্ট করে, হ্যাঁ। বা যে ক্ষেত্রে হয় যে হোম লোন দেয় বা কার লোন দেয় এই ধরনের, মানে অর্থাৎ সে সেভিংস রিলেটেড ইস্যু গুলোকে সলভ করে, বাট সে কিন্তু আপনি ধরেন আপনি বললেন যে আমি একটা ইনভেস্টমেন্ট করবো, সেখানে কিন্তু সে আপনাকে হেল্প করবে। এই ধরনের স্পেশালাইজড ব্যাংক গুলোকে আমরা থ্রিফ্ট ইনস্টিটিউট বলে থাকি। যেমন ইন সাম কেসেস লিজিং যেগুলোকে আমরা বলি, যেগুলো হচ্ছে ব্যাংকের মতো কাজ করে না, যারা লিজিং মানে লোন অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করে, সেগুলো কিন্তু থ্রিফ্ট ইনস্টিটিউটের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার আসেন মানি মার্কেট মিউচুয়াল ফান্ড কি, এটা যদি কনসেপ্ট একটু বোঝানোর জন্য আগে বুঝে মিউচুয়াল ফান্ড কি। কারণ আমি আমার ক্লাসে একটা মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করতে চাইলাম, লাইক ম্যাক্রো ইকোনমিক্স, এই ক্লাসটা মিউচুয়াল ফান্ড ক্রিয়েট করতে চাইলাম। সেটা কিভাবে করতে পারবো? ধরেন আমি বললাম যে আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট পার উইকে 10 টাকা করে সেভ করবে। তো আমরা পার স্টুডেন্ট 10 টাকা করে সেভ করছি, আমার এই ক্লাসের নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 52, তাহলে 10 টাকা করে দিলে ধরলাম যে উইকলি 500 টাকা করে আসছে, হ্যাঁ। উইকলি 500 টাকা, মান্থলি দেখা যাচ্ছে 2000 টাকা, ইয়ারলি চিন্তা করেন যে আমার এটা প্রায় 24,000 টাকা হচ্ছে। কত টাকা না, অনেক কিন্তু টাকা। 24,000 টাকা কিন্তু আপনি একবারে জমাইতে গেলে হতো না। তো দেখেন এটা কিন্তু সবারই কন্ট্রিবিউশন আছে না, আপনার আমার আপনার সবার কিন্তু কন্ট্রিবিউশন আছে এই টাকাতে। এরকম সবাই মিলে যখন একটা ফান্ড ক্রিয়েট করে বা ফান্ড অপারেট করে, এটাকে বলে আমরা মিউচুয়াল ফান্ড। আরো ডিটেল বলি মিউচুয়াল ফান্ডের কাজ কি। তা আমি ধরলাম যে এখানে এই 500 টাকা আমি 10 টাকা করে দিই, আমি ধরেন 10,000 টাকা করে নিয়েছিলাম, খেয়াল করে রাখেন পার উইকে। তাহলে এটার অ্যামাউন্টটা কিন্তু এরকম ইয়ার শেষে দেখা যাবে যে 24 লাখ টাকা হবে। অনেক টাকা, মানে যেটা চিন্তাই করা যাচ্ছে না। তো এই 24 লাখ টাকা যদি আমরা চাই, এই টাকা দিয়ে একটা ল্যান্ড কিনতে পারি না আমরা? কিন্তু এই ল্যান্ডের ওনার কারা? এই যে ক্লাসে যে 52 স্টুডেন্টস আছে সবাই কিন্তু ল্যান্ড ওনারটা হবে। তো এই যে সবাই মিলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করলাম, এবং সেই ফান্ডে আমরা ধর একটা ল্যান্ড পারচেস করলাম, সেখানে মেবি আমরা বিল্ডিং ও মেক করতে পারি, সেই বিল্ডিং এ সবাই মিলে থাকতে পারি। এই কনসেপ্টটাকে আমরা বলি মিউচুয়াল ফান্ড। সো যখন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট উইল অপারেট দিস কাইন্ড অফ মিউচুয়াল ফান্ড, দ্যাটস কল মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। যেমন আমরা দেখবেন যে আমরা অনেক ধরনের মিউচুয়াল ট্রাস্ট দেখতে পারবো, এই ধরনের ডিপোজিটরি ইনস্টিটিউট গুলোকে আমরা সাধারণত বলে থাকবো মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। আচ্ছা, মানি মার্কেট কেন আছে? বিকজ মিউচুয়াল ফান্ড অনেক ধরনের হতে পারে, তো এই ক্ষেত্রে সাধারণত মানি মার্কেটে সে অপারেট করে, এই জন্য এটাকে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড বলে। আচ্ছা, এখন আমি একটু অ্যাটেন্ডেন্স নিব, ইন তারপর আমরা কমার্শিয়াল ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের ফাংশনে চলে যাব। বাট বিফোর দ্যাট, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং টুডেজ টপিক? আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, মানে বুঝেন নাই বা আরো একটু এক্সপ্লেন করতে ম্যাম হবে? M1 M2টা একটু বুঝাইলে ভালো হইতো আর একটু। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আগে একটা অ্যাটেন্ডেন্স নেই, তারপরে যে কোশ্চেনটা ছিল সেখানে আবার যাবো, দেন হচ্ছে কি আমরা পরের অংশটাতে চলে যাবো। আচ্ছা, জাকির হোসেন প্রেজেন্ট, সামিয়া, রিফাত, বাদশা ফাহাদ, নওরিন বিনতে মাহফুজ, ন- Present, ma'am. চৌধুরী হৃদয়, মারিয়া হাসান, Yes, ma'am. প্রিন্স মাহমুদ মাহিন, প্রেজেন্ট ম্যাম। আশা, ও ছিল, ওর ইলেকট্রিসিটি চলে গেছে। আরুষা আজমি, Yes, ma'am. আজিজুল হাকিম প্রেজেন্ট, জান্নাতুল নাইম, রেজওয়ান রোমেন। রেজওয়ান রোমেন, আপনার মাইক্রোফোন কি সমস্যা? পার্থ, সোহান, ইমতিয়াজ আহমেদ ইমন, রাকেশ রাজ হাওলাদার, Present, ma'am. Present, তৌহিদ ma'am. তৌহিদ হাসান, তৌহিদ হাসান, তৌহিদ নাই, তৌহিদের কিন্তু ফুল অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেল। ওকে, তাসনিম তানহা, মিলন, Present, ma'am. মিলন, সেজান আহমেদ মিলন, সিয়াম, প্রেজেন্ট ম্যাম। নাফিদুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। সাদিয়া আবেদিন জুই, Present, ma'am. শরীফ মিয়া, আচ্ছা শরীফ প্রেজেন্ট প্রেজেন্ট ম্যাম। আছে, মিনহাজুল ইসলাম, ইয়েস ম্যাম।
রিফাত, রাব্বি তালুকদার, জুহি, জান্নাতুল ফেরদৌস, ফাতিমা আক্তার প্রেজেন্ট, Yes, ma'am. বর্ষণ কুমার সাহা, Present, ma'am. নাফিস প্রেজেন্ট, হাসিব, Present, please. মৃদুল সাহা, ইয়াসিন আরাফাত Yes, রাসেল, ma'am. আলভি, Present, ma'am. সুমি Present, ma'am. প্রেজেন্ট, আচ্ছা সুমি প্রেজেন্ট, আদিত্য দেব, সুষময় পাল প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম। অপূর্ব সরকার জিতু, প্রেজেন্ট ম্যাম। ইমরান হোসেন, ইয়েস ম্যাম। ইরফানা, Yes, ma'am. মাহমুদা রহমান মিম। Yes, ma'am. আচ্ছা, ইরফানা আছেন? Ma'am. Ma'am আছি আমি। আচ্ছা, মিম আছেন? জি ম্যাম। আচ্ছা, দুজনের ভয়েসে একই রকম লাগছিল। আচ্ছা, জিসান, তিথি ঘোষ। Yes, ma'am. আচ্ছা, কেউ কি আছেন যাদের অ্যাটেন্ডেন্স আমি নেইনি? তাহলে জাস্ট হ্যান্ড ম্যাম রেজটা করেন। আমার তো হ্যান্ড রেজ অ্যাটেন্ডেন্স হ্যান্ড একটা রেজ মিস করেন। হওয়ার কথা। হ্যান্ড রেজ করেন ম্যাম যাদের আমার এখানে 2টা অ্যাটেন্ডেন্স মিস দেখাচ্ছে। আচ্ছা, সুমি, এটা হওয়ার কথা না, আমি তাও একটু চেক করে দেখতাম। ও আপনি একটা অ্যাটেন্ডেন্স তো মিস করেছেন, আর একটা সিটির দিন আসে না, ওইটা হয়তো ওটার কারণে। ম্যাম সিটির দিনই মিস করেছি, তাছাড়া আর মিস করা হয়নি। অনলাইন ক্লাসটা করেছিলেন? জি ম্যাম, মাঝখান দিয়ে আমার ইলেকট্রিসিটি চলে গেছিল। এটা হতে পারে, হয়তো কেউ আমাকে, আমি সাধারণত বললে আমি তখন পার্টিসিপেন্ট লিস্টটা চেক করে আবার দিয়ে দিই। আচ্ছা, আমি তাও দেখবো, ঠিক আছে। আহ, একটু টাইম দেন, আমি জাস্ট হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ফাংশন গুলো একটু বের করছি। তো এটা আমি অনলাইন কন্টেন্ট থেকে পারবো, বাই দা ওয়ে, আমি কিন্তু এটা বলছিলাম, তো সেই জায়গাতে যাচ্ছে। পিডিএফ। আচ্ছা, তো সুষ্মার একটা প্রশ্ন ছিল, ওই জায়গাটা আরেকবার রিপিট করে দেন। আমরা ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংকে যাব এবং এই প্রশ্নটা আমরা অনলাইন কন্টেন্ট থেকে পড়বো। এবং সেক্ষেত্রে মাথায় রাখবো যে আমাদের হচ্ছে আহ বাংলাদেশের বেসিসে পড়বো, জাস্ট এইটুকুর জন্যই কিন্তু আমি অনলাইন কন্টেন্টে যাওয়া, আদারওয়াইজ কিন্তু আমি যেতাম না। M1 M2 টাইপ অফ মানিতে যেটা বলছিল যে মানিটাকে আমরা অনেক ভাবে ভাগ করি। ফিজিক্যাল ইউনিট হিসেবে এটাকে আমরা কারেন্সি এন্ড ডিপোজিট এই ফর্মে নিতে পারি। আর যখন হচ্ছে গিয়ে আমরা এটাকে মেজারমেন্টের ইস্যুতে যায়, অর্থাৎ একটা ইকোনমিক্যাল মানে অফিসিয়াল মেজারমেন্ট যেটা হয়, যে আমরা যখন ইকোনমিতে আমার কত টাকা আছে, কোন সেক্টরে কত টাকা আছে, এইভাবে যখন আমরা বাজেট প্ল্যান পাস করার জন্য এইরকম কেসে যখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে চাই, তখন হচ্ছে কি এটাকে M1 and M2 টাইপ অফ মানিতে আমরা নিয়ে যাই। M1 and M2 টাইপ অফ মানিটাকে সহজভাবে বোঝার উপায়টা হচ্ছে M1 ইজ এ শর্ট টার্ম ডিপোজিট, M2 ইজ এ লং টার্ম ডিপোজিট। M1 হচ্ছে গিয়ে আপনার সহজে লিকুইডে কনভার্ট করা যায়, M2 কে সহজে, সহজ না, বেশ টাইম ফ্রেম কমপ্লিট না হলে আপনি এটাকে লিকুইড অ্যাসেটে কনভার্ট করতে পারবেন, এরকম হবে। M1 টাইপ অফ মানিতে যেটা বলছে যে যখন আপনার কারেন্সি বা ট্রাভেলার্স চেক বা এনি কাইন্ড অফ ডিপোজিট দ্যাট ইউ হ্যাভ ইন কমার্শিয়াল ব্যাংক, ওই যে থ্রিফ্ট ইনস্টিটিউট বা মানি মার্কেট মিউচুয়ালে না, কিন্তু ওগুলো কিন্তু অন্য জায়গায়, তো তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি M1 টাইপ অফ মানি। এবং দেখেন সেটা কিন্তু এখানে লিখেছে যে কারেন্সি, ট্রাভেলার্স চেক, চেকিং ডিপোজিট অন কমার্শিয়াল ব্যাংক, সেভিংস ব্যাংক, এই যে এরকম বলছে, তখন সেটাকে আমরা M1 টাইপ অফ মানি বলছি। বিকজ এইখানে আমরা যখন মানিটাকে সেভ করি, ইটস ভেরি ইজি ফর আস to make it a liquid asset. বাট এমটি টাইপ অফ মানিটাকে কি বলছে, যখনই এই কারেন্সি গুলোকে সহজে লিকুইড করা যায় না, অর্থাৎ ইটস ডিপোজিটেড ফর এ লং টাইম, দ্যাটস কল্ড M2 টাইপ অফ মানি।
ইনটু টাইপ অফ মানির মধ্যে কি বলছে, যেমন M1 টাইপ অফ মানি আছে, টাইম ডিপোজিট আছে, সেভিংস ডিপোজিট আছে, যে মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, যে একটু আগে আমরা যেটা বললাম মিউচুয়াল ফান্ড, এটা আছে। তো M1 টাইপ অফ মানি এমনি M2 টাইপ অফ মানির আন্ডারে আমরা এটাকে ক্যালকুলেশন করি। এছাড়াও আমি যদি লং ডিপোজিট চিন্তা করতে গেলে, লাইক টাইম ডিপোজিট লাইক FDR বা সেভিংস ডিপোজিট লাইক DPS, these are called M2 type of money. In these cases it's really difficult for us to make it লিকুইড ফর্ম। তো এই কারণে এটাকে কিন্তু আমরা আপনার হচ্ছে গিয়ে মানে M2 টাইপ অফ মানির মধ্যে আমরা এটাকে নিয়ে যাচ্ছি। এরপর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে যে নাও উই উইল স্টাডি অ্যাবাউট দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের ফাংশন আপনি যদি উইকিপিডিয়া থেকে দেখেন সেক্ষেত্রে যেটা হবে যে সেখানে অনেকগুলো ফাংশন বলছে, বাট ফাংশন গুলো হচ্ছে কি আপনার বাংলাদেশের বেসিসে অনেক ক্ষেত্রে আমরা পাবো না। তো আমাদের আসলে দরকার হচ্ছে বাংলাদেশের বেসিসে যে ফাংশন গুলো আছে সেটা। আর এই জন্য আমরা হচ্ছে কি এই যে আমি এখানে গিয়েছি, জাস্ট আমি গুগলে সার্চ দিয়েছি এবং টিউটোরিয়ালস পয়েন্ট এরকম একটা ওয়েবসাইটে যে সেখান থেকে আমরা দেখছি, এবং এটা পুরোপুরি বাংলাদেশের বেসিসে দেওয়া, সেখান থেকে আমরা আসছি। তো আমি যদি ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংকে যে 13টা ফাংশন বলে, তো এর মধ্যে আসলে আমরা ফাংশন গুলোকে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো ফাংশনে ডিভাইড করি, কমার্শিয়াল ব্যাংকের যে ফাংশন গুলো আছে। এবং সেখানে আমরা আসলে প্রাইমারি ফাংশন গুলোতে ফোকাস করি, কিন্তু সেকেন্ডারি ফাংশন আর নট নেসেসারি ফর আস। সো প্রাইমারি ফাংশনের মধ্যে কি আছে, একসেপ্টিং ডিপোজিট। এই যে আমার আপনার কাছ থেকে যে টাকা পয়সা একসেপ্ট করে, দিস ইজ কল্ড একসেপ্টিং ডিপোজিট। সো এখানে ইন্ডিভিজুয়াল এবং ফার্ম বোথ কেস থেকে সাধারণত ডিপোজিট একসেপ্ট করে থাকে, এবং ডিপোজিট একসেপ্টেন্স ওয়াইজ অ্যাকাউন্ট ইজ থ্রি টাইপস। একটা আসছে বলছে যে সেভিংস ডিপোজিট, আর একটাকে বলে কারেন্ট ডিপোজিট, আর একটাকে বলে ফিক্সড ডিপোজিট। সেভিংস ডিপোজিট হচ্ছে গিয়ে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি নির্দিষ্ট সময় পর পর ডিপোজিট করে রাখতে হচ্ছে, দ্যাটস কল সেভিংস ডিপোজিট। এবং সাধারণত সেভিংস ডিপোজিট হলে আপনি কখন টাকাটা উইথড্র করতে পারবেন সেটা একটা লিমিট দেওয়া থাকে, যে মান্থলি ধরেন একবার বা মান্থলি 3বার বা 6 মাসে 2বার, এরকম একটা লিমিট দেওয়া থাকে। এবং মান্থলি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে সেখানে ডিপোজিট করতে হবে, দ্যাটস কল সেভিংস ডিপোজিট। কারেন্ট ডিপোজিট মিনস হচ্ছে আপনার যখন খুশি আপনি টাকা ডিপোজিট করবেন, যখন খুশি আপনি উইথড্র করবেন, এখানে কোনো বার থাকে না, তাহলে কারেন্টলি এটা চলবে, এবং এখানে ইউ উইল গেট ভেরি লিটল অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। So that's called current deposit. But in savings deposit, you will get a handsome amount of interest. But if you compare with the current deposit, it's very poor. In current deposit, the interest rate you are going to get, it's very poor. Now, our current account আছে, like আমার যে salary account, that's our current account. স্যালারি অ্যাকাউন্ট আমাদের দেখা যায় যে ইন্টারেস্ট খুবই কম, ইয়ারলি দেখা যায় যে 1% বা 2%, উইচ ইজ ভেরি ডেপ্রিসিয়েশন। বা আমি যদি ইয়ার সাথে চিন্তা করি, ওটাকে কি বলে, ইনফ্লেশনের সাথে চিন্তা করি, তো ওটা আসলে ডিপোজিট আসলে কিছুই না, ইন্টারেস্ট আসে কিছুই না। এরপরে আসেন হচ্ছে ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটটা হচ্ছে গিয়ে যে ফিক্সড ডিপোজিট আর ডিপোজিটেবল লামসাম অ্যামাউন্ট, দে আর কাম টু দা প্রিডিটারমাইন্ড লক ইন পিরিয়ড। আচ্ছা, অর্থাৎ একটা আমরা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কিন্তু একটা লক করে রাখবো, একটা অ্যামাউন্ট, ভালো অ্যামাউন্ট আমরা লক করে সেভ করবো, সেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলছি, এবং ইউ উইল গেট এ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেট ফ্রম দেয়ার। আচ্ছা, তারপরে সেকেন্ড যে ইম্পর্টেন্ট ফাংশন আছে সেটা হচ্ছে প্রোভাইডিং লোন অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা, লোনটা আগে বুঝি। সেটা হচ্ছে মেনি পারপাসেস ইউ নিড সাম মানি, হয়তো আপনার টাকাটা নাই, বা আপনার একটা ইনভেস্ট করা দরকার, বা একটা এক্সপেন্সিভ কিছু বিষয় পারচেস করবেন, এইরকম সিচুয়েশনে সাধারণত ব্যাংকে, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সে আপনাকে কিছু টাকা লোন দেয়, হ্যাঁ, অন্য টাকাই আপনাকে জাস্ট দেয়, এবং ফর দ্যাট মানি ইউ হ্যাভ টু পে সাম ইন্টারেস্ট। দিস সিচুয়েশন ইজ কল্ড প্রোভাইডিং লোন। এবং ইন সাম কেসেস, এই যে আপনার যদি ক্রেডিট কার্ড থাকে একটা ব্যাংকের, তখন ব্যাংক কি করে, তাকে অ্যাডভান্স পে করে। ক্রেডিট কার্ড মানে কি, আপনি এখন খরচ করবেন কিন্তু একটা নির্দিষ্ট পিরিয়ড পরে সে টাকাটা আপনি পে করছেন। সেই অ্যাডভান্স গুলো যদি আপনার থাকে, সেটাও কিন্তু পে করার ক্ষেত্রে এই যে অ্যাডভান্সও কিন্তু এই ব্যাংক আপনাকে দিয়ে হেল্প করে। সো দিস আর কল্ড অ্যাকচুয়ালি, আমি যেটাকে বলছিলাম যে আপনার অ্যাডভান্সেস। আচ্ছা, তারপরে ক্রেডিট ক্যাশ, এটা আর অ্যাডভান্স একই রকম সিস্টেম, যে আপনাকে লোন দিচ্ছে এবং ক্যাশটাকে হচ্ছে গিয়ে অ্যাডভান্স পে করতে হেল্প করছে। আচ্ছা, সেকেন্ডারি ফাংশন যেটা হচ্ছে প্রাইমারি ফাংশনটাই হচ্ছে একসেপ্টিং ডিপোজিট অ্যান্ড গিভ লোন, এই দুটো হচ্ছে প্রাইমারি ফাংশন। এরপরে যা ফাংশন আসে সেগুলো হচ্ছে সেকেন্ডারি ফাংশনের মধ্যে পড়ে। সেকেন্ডারি ফাংশনের মধ্যে কি আসে, যে এক্সচেঞ্জ অফ সিকিউরিটিজ। আচ্ছা,
সিকিউরিটিজ বলতে বোঝাচ্ছে যে স্টক মার্কেটে যে শেয়ার এন্ড বন্ড থাকে না, শেয়ার বাজার বোঝেন, শেয়ার বাজারে যে স্টক বন্ড যেটা থাকে, এই স্টক বন্ড কিন্তু বাই সেল করার জন্য আপনি কিনলেন, কেনার প্রসেসটা বা আপনি আপনার একটা স্টক আছে সেটাকে আপনি সেল করতে চাচ্ছেন, সেই প্রসেসটাও কিন্তু আপনার হচ্ছে গিয়ে এই কমার্শিয়াল ব্যাংক আপনাকে এই হেল্প গুলো করে থাকবে। আচ্ছা, তারপরে বলছে প্রোভাইডিং লকার ফ্যাসিলিটিস। অনেক ব্যাংক হচ্ছে আপনাকে লকার দিবে। লকার মানে যেখানে আপনার ভ্যালুয়েবল রিসোর্সেস হতে পারে, আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার ল্যান্ডের যে আহ, ইয়া ডকুমেন্টেশন আছে সেটা হতে পারে, আপনার হচ্ছে গিয়ে গোল্ড হতে পারে, আপনার কারেন্সি হতে পারে, ধর আপনার কাছে ফরেন কারেন্সি আছে সেগুলো, যেগুলো আপনি বাসায় রেখে সেটাকে রিস্কটাকে লেস করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে লকার ফ্যাসিলিটিস কিন্তু আমাকে ব্যাংক প্রোভাইড করে থাকে। দেন বলছে ডিলিং উইথ ফরেন এক্সচেঞ্জ, সাপোজ ইউ হ্যাভ সাম ফরেন কারেন্সি, সো নাও ইউ ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইট ইনস্টেড অফ your domestic instead of your local currencies. So in that cases, bank will help you to, dealing with foreign exchange. And for example, you want to go abroad and you need some foreign currency. So in that cases, the available bank, commercial bank that you have to go there and they will dealing in this kind of foreign exchange. তারপরে যখন when we go for any kind of export and import from overseas, for that purpose যে আমরা বলে এলসি ওপেন করে বা লোন প্রোভাইড করে, এটাতেও কিন্তু this kind of foreign exchange is dealing by the commercial bank, বাংলাদেশের বেসিসে বলছি। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ব্যাংক অ্যাজ এন এজেন্ট। এজেন্ট বলতে কি বোঝাচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিলেটেড যত সার্ভিস আপনার লাগে, হ্যাঁ, so bank actually provide this kind of financial services, fulfilling they actually act as an agent for you. Let's say আপনার যখন ইনকাম ট্যাক্স দিতে হবে, কমার্শিয়াল ট্যাক্স দেন বা ট্যাক্স যখন পে করবেন, দেখবেন যে প্রচুর এই যে অ্যাড আসে টিভিতে, আমি সেই বেসিসে বলছি, বলবে যে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনার ইনকাম ট্যাক্স প্রোভাইড করে, এইভাবে কেন করে? বিকজ দে অ্যাক্ট অ্যাকচুয়ালি ইয়োর ফাইন্যান্সিয়াল এজেন্ট, সো আপনাকে সেই পারপাস গুলোতে হেল্প করবে, এটাই। এরপরে আসেন এখানে অনেকগুলো দেখবেন, এগুলার দরকার নেই। কমার্শিয়াল ব্যাংক তিন ধরনের হয়, আমি এটা অলরেডি বলছিলাম, দুই ধরনেরটা নিয়ে বলছিলাম, যে যে ব্যাংকগুলো সাধারণত ডিরেক্টলি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক বলতে বলছি যারা প্রাইভেট ওনারশিপে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। স্টেট ওন যদি হয় অর্থাৎ গভর্নমেন্ট ওন করে, সেটা হচ্ছে গিয়ে আমরা বলি পাবলিক কমার্শিয়াল ব্যাংক। আর কিছু কিছু ক্ষেত্রে ফরেন ওন, মানে হেডকোয়ার্টার বাংলাদেশের বাহিরে বাট বাংলাদেশে সে সার্ভিস দিচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা এটাকে বলি থাকি ফরেন কমার্শিয়াল। বাংলাদেশ আছে এইচএসবিসি এরকম। এরপর আসেন হোয়াট ইজ সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে যেটা হয় যে ব্যাংক মানে পুরোপুরি ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করার জন্য আমাদের আবার হচ্ছে গিয়ে পুরোপুরি ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করার জন্য একটা মানে একটা মাদার ব্যাংকের আমাদের প্রয়োজন হয়, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে সেন্ট্রাল, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক। যেমন বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইন্ডিয়াতে যদি যান সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ইউএসএ তে যদি যান ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ইউনাইটেড স্টেট, এরকম। তো প্রত্যেকটা কান্ট্রিরই অর্থাৎ ইকোনমি টু ইকোনমি দে হ্যাভ এ মাদার ব্যাংক, মানে যে ব্যাংকটা অন্যান্য ব্যাংককে আপনার হচ্ছে গিয়ে কন্ট্রোল করছে। তো আমরা হচ্ছে গিয়ে এখন একটু দেখবো যে কি এটাতে আছে কিনা। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংকের ফাংশন হচ্ছে ও আসলে কিন্তু কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কোনো সার্ভিস দেয় না। এখানে অনেক কঠিন ভাবে লেখা, এটা আমরা পড়বো না, ইজি করে একটা কোশ্চেন আনসার। ম্যাম এক্ষেত্রে কি সবগুলা এক্সপ্লেন করা লাগবে ফাংশন গুলা, নাকি ফাংশন গুলা লিখলেই হবে? আহ আমি বলে দিব। তবে সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে, আচ্ছা আমি এটাকে কমার্শিয়াল ব্যাংক বলে, কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে অ্যাটলিস্ট 5টা ফাংশন আপনি হচ্ছেন গিয়ে, ও এটা একটা পেজ, আচ্ছা আমি আমার মতো করে বলে যাই, এটা একটু খুঁজে নিবেন, হ্যাঁ এখানে আছে যেহেতু এখান থেকে বলি। প্রথমে আসি যে সেন্ট্রাল ব্যাংকের যে 5টা ফাংশন মনে রাখবেন, যে কোনো 5টা ফাংশন 2-3 লাইনে এক্সপ্লানেশন। কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রেও একই, প্রাইমারি ফাংশন দুটো অবশ্যই বলবেন আর সেকেন্ডারি ফাংশন থেকে 2-3টা ফাংশন বলবেন। প্রথম ফাংশন যেটা সেন্ট্রাল বাংলাদেশের বেসিসে আসছে
সেটা হচ্ছে কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ। বাংলাদেশে কত টাকা রিজার্ভ রাখতে হয় না, রিজার্ভ রেশিও মেনটেন করতে হয় না, এই কাস্টোডিয়ানটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক বা যে কোনো ইকোনমির ক্ষেত্রে। তারপরে বলছে ব্যাংক টু দ্য গভর্নমেন্ট, সেকেন্ড যে ফাংশন বলছে, সো এই যে বলছিলাম যে কমার্শিয়াল ব্যাংক অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট ফর আস, ইন দ্য সেম ওয়ে সেন্ট্রাল ব্যাংক অ্যাক্ট অ্যাজ অ্যান এজেন্ট ফর গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট দরকার, সাজেশন দরকার, সবকিছু কিন্তু সেন্ট্রাল ব্যাংক দিয়ে থাকে। যেমন বাংলাদেশে গেছে বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। তারপরে বলছে যে কারেন্সি রেগুলেশন আর ব্যাংক ব্যাংক অফ ইস্যু। আমরা যে কারেন্সি যেটা ইউজ করে থাকি like বাংলাদেশের টাকা, এই টাকাটা ইস্যু করে হচ্ছে গিয়ে একটা দেশ, মানে ওই কারেন্সিটা ইস্যু করে হচ্ছে কি একটা দেশের সেন্ট্রাল ব্যাংক, অর্থাৎ এই কারেন্সিটা প্রিন্ট করা, দেন সেই কারেন্সিটাকে সার্কুলেট করা। এবং একটা ইকোনমিতে টোটাল যে মানিটা থাকে এটাকে আমরা বলি মানি সাপ্লাই। এই মানি সাপ্লাইটা কতটুকু থাকবে এটা প্রেডিক্ট করা এবং সেই অনুযায়ী মেনটেন করাটাও কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক করে থাকে। তারপরে বলছে কাস্টোডিয়ান অফ ইন্টারন্যাশনাল কারেন্সি, আমাদের কিন্তু ডলারের একটা রিজার্ভ থাকে। সো এই যে ইন্টারন্যাশনাল কারেন্সি গুলো কতটুকু রিজার্ভ রাখবো সেটাও কিন্তু আপনার একটা সেন্ট্রাল ব্যাংকই করে থাকে। লাস্ট হচ্ছে কি যেটা আমাকে বলছি সেটা একটু বোঝা ইম্পর্টেন্ট, ক্লিয়ারিং হাউস ফর ট্রান্সফার এন্ড সেটেলমেন্ট। ধরেন আপনার এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এবি ব্যাংকে আপনার 1 লাখ টাকা উইথড্র করা থাকে, কিন্তু আপনার বাসার আশেপাশে কোনো এবি ব্যাংকে এটিএম বুথ নেই, পেলেন আপনি ডাচ বাংলা ব্যাংকে একটা বুথ, সো আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে 1 লাখ টাকা উইথড্র করে নিলেন বুথ থেকে। তাহলে কি হলো, এবি ব্যাংক আপনার টাকায় আপনি জাস্ট এবি ব্যাংক থেকে না উইথড্র করে ডাচ বাংলা থেকে এটা কিন্তু করতে পারেন। এখন আসেন তাহলে ডাচ বাংলার এবি ব্যাংকের কাছে 1 লাখ টাকার একটা লোন হয়ে গেল না, যে টাকাটা এবি ব্যাংকের ডাচ বাংলাকে আবার শোধ করে দিতে হবে, এরকম না বিষয়টা অনেকটা। তো যেটা হয় যে সেন্ট্রাল ব্যাংক ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে, কিন্তু দিন শেষে এটা ক্লিয়ারিং হাউস থাকে যেখানে এই যে মানে ইন্টারনাল ব্যাংকগুলোর মধ্যে যে লোন গুলো হয়েছে বা অ্যাডভান্স যে পেমেন্ট গুলো হয়েছে সেইগুলো ক্লিয়ার করে এবং সেটেলমেন্ট করে। যে ধরেন এবি ব্যাংক বললো যে মানে ডাচ বাংলা এবি ব্যাংকে তো আর আপনারটাই তো একটা ট্রানজাকশন করে, এরকম অনেকগুলোই ট্রানজাকশন করেছে। সো এবি ব্যাংক বললো যে আমি ডাচ বাংলার কাছে 1 লাখ টাকা পাই স্যার, তারপরে ধরেন কমার্স সাউথ ইস্ট ব্যাংকের কাছে 2 লাখ টাকা পাই, তো এই টাকাগুলো আমাকে ক্লিয়ারিং করে দিতে হবে, তখন এই যে ক্লিয়ারিং হাউসের থ্রুতে এটা ক্লিয়ার। এবং এই সেটেলমেন্টটা করার জন্য একটা গভর্নিং বডি লাগে, সেটেলমেন্টটাও পরে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে যে লোন নেই বা ইন্টারেস্ট রেটটা যে পাই, ইন্টারেস্ট যেটা আমরা দেখা যায় যে আমরা যদি সেভিংস অ্যাকাউন্ট আমাদের থাকে সেটাতে হচ্ছে একটা লোন থাকে বা ইন্টারেস্ট থাকে যেটা আমরা পেয়ে থাকি, এই জিনিসটা হচ্ছে গিয়ে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার কমার্শিয়াল ব্যাংকের মতো, ইন্টারেস্ট রেট কতটুকু এটা কিন্তু কমার্শিয়াল ব্যাংকে ডিসাইড। আচ্ছা, লাস্ট নট বাট লিস্ট, কমার্শিয়াল ব্যাংক গুলোকে যদি আমরা বাচ্চা ধরি, এই বাচ্চাগুলোর প্যারেন্ট হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল। So that's it. This is our midterm examination syllabus. আমি হয়তো একটু সময় পেলে এক্সচেঞ্জ রেট নিয়ে পড়াতাম, তো এক্সচেঞ্জ রেটে ইনশাল্লাহ আমরা ফাইনাল টার্মে পড়বো। এবার আসি মিড টার্মের কোশ্চেনটা কেমন হবে। মিড টার্মের কোশ্চেনে একটা কোশ্চেন হচ্ছে অপশন থাকবে, এটা তো জানেনই। অপশন একদম পুরোপুরি অপশন থাকবে, অর্থাৎ এটার ওর ওটা। আমার কোশ্চেন ওরকম না, আমার কোশ্চেন হচ্ছে ধরেন 3টা কোশ্চেন দেওয়া থাকবে, বলবো এর মধ্যে 2টা অ্যান্সার করে, এরকম টাইপস। সো একটা অপশন পুরোপুরি পাবেন। আর হচ্ছে গিয়ে একটা কোশ্চেন ম্যান্ডেটরি থাকবে, যেটা আমি বলেছেন যে আমি একটা ম্যাথস দেবো, এটা ম্যান্ডেটরি থাকবে। তো ম্যাথটা এখন কোন ম্যাথটা দিব এটা কিন্তু বলিনি, কিন্তু ম্যাথ আমি 2টো করিয়েছি, 2টো ম্যাথে ভালোভাবে করে যাবেন, যে ম্যাথটা তার ম্যান্ডেটরি থাকবে। থিওরির ব্যাপারে আসি, আমার যতটুকু মনে পড়ে যে জিডিপি চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 4, ওটা থেকে আসলে বড় থিওরি আমি একটা পড়িয়েছি, 2টা বড় থিওরি। নাম্বার 1 থিওরি যেটা হচ্ছে গিয়েছিল যে সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, মনে আছে কিনা, যে ওয়াই জিডিপি ইজ ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার অলসো টোটাল ইনকাম, মানে ওয়াই জিডিপি ইজ ইকুয়াল টু এগ্রিগেট এক্সপেন্ডিচার এন্ড এগ্রিগেট ইনকাম। ইটস এ ব্রড কোশ্চেন, বড় কোশ্চেন কিন্তু ছিল। এখান থেকে এই টপিকটা পড়বেন অবশ্যই। আর একটা হচ্ছে কি যে বলেছিলাম যে লিমিটেশন অফ রিয়েল জিডিপি, যে প্রশ্নটা একটু ঘুরাই ঘুরানো ছিল, যে ওয়াই হোয়াট আর দ্য প্রবলেমস ক্রিয়েট ইন জিডিপি। যে কালকে যেমন আপনাদেরকে যখন প্রশ্নটা করেছিলাম, ওখানে একটা প্রশ্ন ছিল না যে ওয়াই জিডিপি ক্যান নট ক্যালকুলেট দ্য অরিজিনাল সিনারিও অফ অ্যান ইকোনমি, এটার অ্যান্সার কিন্তু লিমিটেশন অফ রিয়েল জিডিপি। দেখা যায় যে অরিজিনাল সিনারিও কিন্তু আমরা পাচ্ছি না, যদিও রিয়েল জিডিপি বলছিল যে অরিজিনাল সিনারিওটা আমাকে এক্সপ্রেস করবে, বাট উই ক্যান নট ফাইন্ড ইট ফ্রম হিয়ার। তো যে দেয়ার আর সাম লিমিটেশন, যে গ্রে ইকোনমিটা বের করা যায় না, হাউস হোল্ড অ্যাক্টিভিটি গুলো বের করা যায় না, তো এটার অ্যান্সার সেম হবে। এখান থেকে এই 2টো থিওরি পড়বেন।
এবার আসেন ইনফ্লেশনের চ্যাপ্টার, ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্ট। ওখানে আমরা ইনফ্লেশনটা কমপ্লিট করেছি, সরি আনএমপ্লয়মেন্টটা কমপ্লিট করেছি। আনএমপ্লয়মেন্টের দুটো রিটেন কোশ্চেন আছে। একটা হচ্ছে গিয়ে why unemployment is a problem for an economy, which is a very easy question. নিজে নিজে বলবে বেকারত্ব কেন একটা দেশের জন্য সমস্যা। আরেকটা ছিল ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট, লাইক সাইক্লিক্যাল। তো এই ক্ষেত্রে যেটা অ্যান্সার করার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে যে আপনি যাতে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছেন, যে আপনি বাংলাদেশের বেসিসে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব, তাহলে এটা আমাদের জন্য বেশি ইজিয়ার হবে। আর যখন কমার্শিয়াল ব্যাংক আমার জন্য ইজিয়ার হবে। আর ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে থিওরি সূত্রগুলো মনে রাখার চেষ্টা করুন। সূত্র আমি পরীক্ষায় দিয়ে দেবো না। এবং ইনফরমেশন যদি চ্যাপ্টার 5 থেকে আমি ম্যাথসটা দিই, তাহলে মাথায় রাখতেই হবে যে ওই যে 4টা কম্পোনেন্টই বের করতে হবে: আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট রেট, লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। আজকে বললাম মানি চ্যাপ্টার। মানি চ্যাপ্টারে দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। নাম্বার 1 ইজ যে বললাম দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, যেটা আমি লাস্টে পড়লাম একদম, অ্যান্ড দ্য ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক। এই দুটার ফাংশন দুটো ইম্পর্টেন্ট, যে ফাংশন গুলো কি। দেন হচ্ছে গিয়ে ওই যে M1 M2 টাইপ অফ মানি, অ্যান্ড ক্রেডিট কার্ড কেন মানি, এই জিনিসটা সাধারণত প্রশ্ন করতেন পছন্দ করি। এই জায়গাগুলো কি কি ফাংশন করবে? ফাংশন কি কি পড়বেন ইটস টোটালি আপ টু ইউ। বাংলাদেশের বেসিসে ফাংশন গুলো পড়বেন, তবে মিনিমাম 5টা ফাংশন একটু ডিটেল লিখতে শিখবেন। ফাংশন অনেক ফাংশন পাবেন, আমি কি বলেছি, প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে প্রায় 13টা ফাংশন পাবেন কমার্শিয়াল ব্যাংক। তো এটা আপনার ইচ্ছাতে কোন ফাংশন করবেন। এটার জন্য অনলাইন কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, এটার জন্য অনলাইন কন্টেন্ট। আর কারো কোনো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিব। আচ্ছা, তারপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, ওখানে নক করতে পারেন। মিডের আগে আর আমি কোনো এক্সট্রা ক্লাস নিব না। আফটার মিড যদি কোনো মেকআপ ক্লাস না দরকার হয়, সেক্ষেত্রে আমি তো সেটা তখন। ম্যাম, এই হ্যাঁ, রেকর্ডিং আর আগের রেকর্ডিংটা একটু আগের রেকর্ডিংটা দেখেন। তো দিয়েছি। আগের দিস- রেকর্ডিং আগের রেকর্ডিংটা দিয়েছে, এইটা দেই আসলে। আমাদের তো লাস্ট ক্লাস তো ইন পার্সন হয়েছে, আর তার আগের যে ক্লাসটা হয়েছে সেটা রেকর্ডিং দিয়েছে, অ্যাজ পার আই রিমেম্বার। লেকচার 7 যেটা ছিল ওটা দিয়েছি, এটা দিয়ে দিই, এটা মানে এটা আজকে দিয়ে দিই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর আচ্ছা, আরেকটা ব্যাপার, পার্কিনের বইটা শেয়ার করেছি গুগল ক্লাসরুমে আপনাদের, বারবার এটাতে ইয়েস কনফিউজ ম্যাম। তাহলে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর মিডটার্ম এক্সামিনেশন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন দিতে পারবেন। আর একটা রিকোয়েস্ট করে রাখি, সেটা হচ্ছে কোশ্চেনটা কন্টিনিউটি মেনটেন করে লিখবেন। অর্থাৎ আপনি যদি নাম্বার 1 কোশ্চেন অ্যান্সার করছেন, তাহলে নাম্বার 1 এর সবগুলো পার্ট একবারে অ্যান্সার করে ফেলবেন। দেন নাম্বার 2 করে ওই 1B করলেন, দেন 3C করলেন, 3C করার পরে 4B করলেন। এরকম করে অ্যান্সার করলে দেখা যেত এটা ক্রিয়েটস ইরিটেশন, সো মার্কসেরও একটু ফ্লাকচুয়েট হয়ে যায়। দেখা যায় যে আপনি যে মার্কসটা পেতেন সেটা হয় না। আপনি উল্টো পুল্টো লিখতে হবে, যে আপনি 4 নম্বর কোশ্চেনে আগে লিখতে, সেটাই লেখেন, কোনো সমস্যা নেই। বাট 4 নম্বরে সবগুলো পারে একবারে লিখবেন যদি পারেন, এইভাবে জাস্ট কন্টিনিউ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ মিডটার্ম ভালো হবে, কোশ্চেন অনেক ইজি, সমস্যা নেই। ওকে, আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।